বয়স ৩২ হলেও গৌরবের মানসিক বয়স এখনো মা পানি দাও এই লেভেলে আটকে আছে। যে এক গ্লাস পানি উঠালে মনে করে এটা তো অলিম্পিক লেভেলের কাজ। এমনই এক আইলশা ফুল টাইম অকর্মা লোকের একদিন শখ জাগে সে হবে সিঙ্গেল পাপা। বিয়ে শাদীর কোনো ঝামেলা নেই, সোজা বাচ্চা অ্যাডপ্ট করবে আর এক লাফে হয়ে যাবে বাবা। গৌরবের হিসাবটা খুব ক্লিয়ার, বাচ্চা কান্না করবে, ইউটিউবে লিখবে হাউ টু স্টপ বেবি ক্রাইং ইন 5 মিনিটস। ডাইপার আর খাবার সেটা তো অনলাইনে পাওয়া যাবে। বাবা হওয়া মানে তার কাছে কিউট সেলফি, রিলস আর ওয়াজ বেস্ট ড্যাড লেখা মগে চা পান করা। কিন্তু তার এই প্ল্যান শুনে বাড়িতে নেমে আসে পারমাণবিক বিস্ফোরণ। বাবার বন্দুক গর্জে ওঠে, মা ইমোশনাল ব্ল্যাকমেইলের ওয়ার্ল্ড কাপ খেলতে নামে, আর বোন প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই জিজ্ঞেস করে এই ছিল আমার ভাগ্যে। দুনিয়ার অলিখিত নিয়ম বলে মায়ের মমত্ব ছাড়া বাচ্চা বড় হয় না। আর এখানে মমত্ব তো দূরের কথা, গৌরব নিজেই সকালে উঠে নিজের মোজা খুঁজে পায় না। তাহলে প্রশ্ন একটাই, এমন একজন মানুষকে কি সত্যি একটা শিশুর দায়িত্ব দেওয়া যায়, নাকি শেষমেশ বাচ্চাটাই তাকে শেখাবে কিভাবে একজন প্রকৃত মানুষ হতে হয়? এমনই পাগল এক লোক আর তার পরিবারের অদ্ভুত সব কাণ্ড হাসিয়ে মন ভালো করে কিন্তু শেষে চোখে পানি এনে দেওয়ার মতো গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ সিঙ্গেল পাপা। সবাই যেই পারিবারিক কোর্টে এসে বিয়ে করে খুশিতে নাচতে নাচতে যায়, সেই কোর্টেই গৌরব আর ঈশা এসেছে মিউচুয়াল ডিভোর্স নিতে। তবে এদের ডিভোর্সের কারণটা একটু ভিন্ন। গৌরব বাচ্চা নিতে চাচ্ছে, আর ঈশার যুক্তি হলো গৌরব নিজেই এখন বাচ্চা, কারণ তার বাবা মা এখনো তাকে হাত খরচ দেয়, তার মা ছেলের পিছু ছাড়ে না। যে নিজেই বাচ্চা তার দ্বারা কোনো বাচ্চাকে সামলানো আদৌ কি সম্ভব? তার উপরে গৌরবের বাচ্চা এই জন্য দরকার কারণ তার বাবা আর মা চাচ্ছে। এরা দুইজন একে অপরকে এখনো অনেক ভালোবাসলেও গৌরবের পরিবারের ছেলের প্রতি অতিরিক্ত ভালোবাসায় ডিভোর্সের কারণ। গৌরবও কম্প্রোমাইজ করবে না, তাই সে ডিভোর্সের আর্জি অ্যাকসেপ্ট করে নেয়। ডিভোর্সের 6 মাস পার হয়ে গেছে। প্রতিদিনের মতোই গৌরব জগিং এ বের হতেই লক্ষ্য করে কলোনির সবাই তার দিকে কেমন যেন অদ্ভুত নজরে তাকাচ্ছে। এমনকি বাসায় ফিরে দেখে বাবা মা তার থেকে কি যেন একটা লুকানোর চেষ্টা করছে। তখনই ছোট বোন নিমিতা এসে বলে, এই দেখ বাবা মা তোর বিয়ের জন্য পেপারে ছবি দিয়ে 100টা মিথ্যা বলে দিয়েছে, এরা আমাদের পিছু জীবনেও ছাড়বে না। মা রেগে বলে, ভেবেছিলাম তোরা নিউজ পেপার পড়িস না, তাই এই পেপারে দিয়েছিলাম। আর প্রফেশন কি লিখবো, যে আমাদের ওয়াইনের কারখানা আছে, তাই লিখেছি তুই কানাডায় থাকিস। গৌরব রেগে বলে, আমার চিন্তা বাদ দিয়ে এবার নিজেদেরকে নিয়ে একটু ভাবো, আমি আর বিয়ে করব না, শুধুমাত্র বাচ্চা পালবো। ছেলের এমন উদ্ভট কথায় বাবা আর মা দুজনেই হতবাক হয়ে যায়। এই আবার কেমন কথা? বাবা মায়ের প্রতি বিরক্ত হয়ে গৌরব রাতে বাড়ি আসলে একটা মেয়েকে তার দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে বেশ ভাব নিয়েই কথা বলতে আসে। কথা বলতে বলতে দুইজন গৌরবের গাড়িতে এসে বসতেই আচমকা এক বাচ্চার কান্না শুনে একদম হকচকিয়ে যায়। পেছনের সিটে তাকাতেই দেখে একটা কার্টুনের মধ্যে বাচ্চা শুয়ে আছে। দুইজন ভয়ে গাড়ি থেকে নেমে গেলেই ইনারা ভাবে গৌরব এমন এক বাজে মানুষ যে তার বাচ্চাকে গাড়িতে রেখে পার্টিতে গিয়ে ফ্লার্ট করছিল। গৌরব নিজেই বুঝতে পারছে না এই বেবি তার গাড়িতে কিভাবে আসলো। পেছনের সিটের কাছে যেতেই দেখে তার জানালা খোলা রেখে দিয়েছিল, তার মানে এই জানালা খোলা পেয়েই কেউ বাচ্চাটা রেখে চলে গেছে। তখনই নিমিতা কল দিয়ে জানায় বাবা আবারও গায়েব হয়ে গেছে আর তার ফোনও বন্ধ। মা তো কান্নাকাটি করে পুরো বাড়ি মাথায় করে ফেলেছে, আর এখন বলছে পুলিশকে কল দিতে। গৌরব বিরক্ত হয়ে বলে, পুলিশকে লাগবে না, আমি বাবাকে নিয়ে আসছি। ইনারা আবার পুলিশের নাম শুনে ভয়ে পালায়, কারণ পুলিশের কাছে গেলে তার স্বামী সব জেনে যাবে। তার মানে এই মেয়ে বিবাহিত হয়ে এতক্ষণ নাটক করছিল, তাই সে ভয়ে সেখান থেকে পালিয়ে বাঁচে। গৌরব এখন চিন্তায় পড়ে যায় যে সে এই বেবি নিয়ে করবেটা কি। যাই হোক, কিছুক্ষণ পর গৌরব তার মাতাল বাবাকে নিয়ে বাসায় ফিরলে মা আর বাবা বরাবরের মতোই ঝগড়া শুরু করে দেয়, আর গৌরব তখন সেই
বেবি নিয়ে এসে এমন ভাবে বলে যে দেখো আমি কি পেয়ে গেছি, মনে হয় যেন সে কোনো গুপ্ত ধন পেয়ে গেছে। এইটুকুর একটা বেবিকে দেখে সবাই রীতিমতো চিন্তায় পড়ে যায় যে এর বাবা মা আবার কিডন্যাপিং এর কেস করবে না তো। বাবা অবশ্য ভাবছে অন্য কথা, যে বাচ্চাটা হিমালয়, নৈনিতাল বা কাশ্মীরের কোনো পাহাড়ি উপজাতির বাচ্চা না তো, কারণ সে দেখতে একদম অন্যরকম। বাসার মেইড লতা এসে বলে এইটুকু বাচ্চাকে তো ফর্মুলা মিল্ক খাওয়াতে হবে, এত রাতে এসব কোথায় পাবে। তাই বুঝতে না পেরে মা গৌরবকে প্রতিবেশী মিশ্রার বাসায় পাঠায়, যার কয়েকদিন আগেই পোতা হয়েছিল। লতা বেবিকে পরম যত্নে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এই প্রথমবারের জন্য গৌরব বেবিকে কোলে নেয়। তার এতটা শান্তি আর আনন্দ লাগে যেন তার কাছে স্বর্গের সুখ চলে এসেছে। লতা চলে গেলে গৌরব বেবিকে কোলে নিয়ে কোনো রকমে পা দিয়ে লাইটটা বন্ধ করে শুয়ে পড়ে, কিন্তু বেবি 1 ঘন্টা পর পরই কান্না গড়ে ওঠে আর গৌরব পরম যত্নে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়ে যায়। বেশ গভীর রাতে হঠাৎই বেবি জোরে জোরে কান্না শুরু করে। গৌরব দৌড়ে গিয়ে লতাকে ডেকে আনে। দেখা যায় বেবির ঠোঁট একদম নীল হয়ে গেছে, সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। গৌরব দ্রুত হাসপাতালে কল দিয়ে বেবিকে নিয়ে হাসপাতালে আসতেই ডক্টর জানায় বেবির ভিএসটি মানে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট অর্থাৎ হার্টে ছিদ্র হয়েছে। তবে চিন্তার কিছুই নেই, ছোট একটা অপারেশন করলেই সব ঠিক হয়ে যাবে। বেবিকে ওটিতে নিয়ে গেলে গৌরব ফর্মালিটি পূরণ করতে ডেস্কে আসে। গৌরবের নাম শুনে রিসেপশনিস্ট ফর্ম পূরণ করে তার কাছে ফর্মটা দিতেই বেবির নামের জায়গায় গৌরব গেলোটের বেবি দেখে তার অন্তরে আজব ধরনের এক মমত্ববোধ অনুভব করে। অপারেশন থিয়েটারে এসে এটুকু বেবিকে এমন কাটাছেঁড়া করতে দেখে তার খুব কষ্ট হয়। অপারেশন শেষে ডক্টর জানায় বেবি এখন ভালো আছে, তবে তাকে আপাতত রিকভারি রুমে অবজারভেশনে রাখা হবে। কিছুক্ষণ পর বেবিকে রিকভারি রুমে দেখতে আসলে বেবির ছোট হাত দেখে গৌরবের চোখে পানি চলে আসে। তারা এমন এক অদৃশ্য মায়ার বন্ধনে আটকে যায় যেন তারা রক্তের সম্পর্কের কেউ না হয়ে খুবই আপন। গৌরব সারা রাত রিকভারি রুমের বাইরেই কাটিয়ে দেয়। সকাল হতেই ডক্টর জানায় আজ বিকালে বড় ডক্টর এসে জানাবে বেবির কি অবস্থা, তাই গৌরবের এখন বাসায় গিয়ে রেস্ট করা উচিত। তখনই নিমিতা ভয়েস মেসেজ দিয়ে জানায় আজ তাদের গোল্ডির বাবা মায়ের সাথে বিয়ের জুয়েলারি নিয়ে আলোচনা করার কথা। গৌরব তাড়াহুড়ায় গোল্ডির বাসায় আসতে দেখে গোল্ডির মা আর বাবা বরাবরের মতোই মজার ছলে তাদের পরিবারকে ছোট করার কাজে ব্যস্ত। আর গোল্ডি মায়ের কথা শুনবে নাকি হবু বউয়ের সেটাই বুঝতে পারছে না। তখনই আচমকা পুলিশ এসে গৌরবকে খুঁজতে থাকে, কারণ গৌরব হাসপাতালে যে বেবিকে ভর্তি করিয়েছে একজনের সন্দেহ হওয়ায় সে কমপ্লেন করেছে এই গৌরবই তার বাবা। তাই এখন টেস্ট করা হবে যে গৌরব আসলেই ওই বাচ্চাটার বাবা কিনা। পুলিশ গৌরবকে নিয়ে গেলে নিমিতার হবু শ্বশুর আর শাশুড়ি বেশ রেগে বলে গৌরবের টেস্ট রেজাল্ট নেগেটিভ আসলে তখনই আমাদেরকে মেসেজ দিবেন, গয়না তখন কিনবো বলেই রেগে চলে যায়। মানে এরা বসেই আছে যে কোনো একটা বাহানা পেলেই বিয়েটা ভেঙে দেবে, কারণ তাদের নজরে নিমিতার পরিবার তাদের থেকে ছোট। গৌরব হাসপাতালে এসে অফিসারকে বলে আমি কাল আদর্শ নাগরিকের মতো পুলিশকে সব জানিয়েছি যে বাচ্চাটাকে আমি গাড়িতে পেয়েছি, আর আপনারা উল্টা আমার টেস্ট করিয়ে আমাকেই অপমান করছেন। কতবার বলবো বেবিটা আমার না। ইন্সপেক্টর বলে কিভাবে বিশ্বাস করব, কারণ পাবের কোনো সিসিটিভি ক্যামেরা কাজ করছে না, আর তুমি যে আটারানা পাটারা নামের কোন মেয়ের কথা বলছো তাকেও পাইনি। তখনই চাইল্ড অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন রমিলা এসে জানায় সেই গৌরবের বিরুদ্ধে কেস করেছে। নার্স এসে রিপোর্ট দেখিয়ে জানায় রেজাল্ট নেগেটিভ এসেছে, গৌরব ওই বাচ্চার বাবা না। গৌরব এবার রেগে বলে আপনার এসব সন্দেহ চক্করে আমার যে মানহানি হয়েছে, আমি এখন আপনার নামে মানহানির কেস করব। রমিলা রেগে বলে একটা বাচ্চার জীবনের ব্যাপার, তাই আমি শুধুমাত্র আমার দায়িত্ব করেছি, ব্যাস। এমন এক কথা দুই কথায় দুজনের তর্কাতর্কি শুরু হয়ে যায়। গৌরব রেগে বলে আপনি ছেলে হলে আপনার গালে কোষে এক চর বসিয়ে শিক্ষা দিয়ে দিতাম। এদিকে রেজাল্ট নেগেটিভ আসায় নামিতা গোল্ডির উপরে প্রচন্ড রাগ করে যে তার বাবা মা সবসময় তাদের পরিবারকে এত ছোট করে কেন দেখে, আর বিয়ে তো তার পছন্দ হবে, তাহলে গোল্ডির মা কেন শাড়ি গয়না সবকিছুতে পাকনামি করবে। গোল্ডি এসব তার মাকে বলতে গেলে সেখানেও বাধা, কারণ নামিতা চায় না তাকে কেউ খারাপ ভাবুক। বেচারা গোল্ডি কি যে করবে নিজেও বুঝতে পারে না। গৌরব হাসপাতালে আসতে জানতে পারে বেবিকে অনাথ আশ্রমে নিয়ে যাওয়া হয়েছে। সে দ্রুত গুগল ম্যাপে লোকেশন ফলো করে সে আশ্রমে এসে এখানে সব বেবিকে এতটা হ্যাপি দেখে অনেক অবাক হয়ে দেখতে থাকে। আচমকা একটা বাচ্চা ছেলে বেশ মুরব্বী ভাব নিয়ে জানায় সে শ্লোক, আর তার পরিবার এই আশ্রম চালায়। এমন ইচ্ছে
বয়সের পাকা ছেলেকে দেখে গৌরব বেশ অবাক তো হয়, তবুও এসব বাদ দিয়ে সে আশ্রমে আসা নতুন বেবির কথা জানতে চাইতেই শ্লোক তাকে ছোট বাচ্চাদের রুমে এনে বেবির বেডের কাছে আনে। বেবিকে দেখতেই গৌরবের অস্থির মনটা যেন শান্ত হয়ে যায়। শ্লোক জিজ্ঞেস করে বেবির নাম কি। গৌরব বলে ওকে আমি আমুলের কার্টুনে পেয়েছিলাম, আর আমুল মানেই অমূল্য, তাই ওর নাম আমুলই থাকবে। পরম যত্নে গৌরব তাকে কোলে তুলে নিয়ে আদর করতে থাকে। সারাদিন এভাবেই আমুলের সাথে কাটিয়ে তার দিন যেতে থাকে। এরপর থেকে আশেপাশে যাকেই দেখে না কেন তার শুধু আমুলকেই মনে পড়ে। তাই সে সিদ্ধান্ত নিয়ে নেয় আমুলকে সে অ্যাডপ্ট করবে। কিন্তু আশ্রমে আসতেই জানতে পারে 2 দিন আগেই আমুলকে এক ব্রিটিশ কাপল অ্যাডপ্ট করে লন্ডন নিয়ে গেছে। এমনই এক ভয়ানক স্বপ্ন দেখে গৌরব প্রচন্ড ঘাবড়ে চলে আসে শ্লোকের কাছে। তবে শ্লোক জানায় আপনার জন্য এই অ্যাডপশন প্রসেস বেশ কষ্টসাধ্য আর সময় সাপেক্ষও হবে, কারণ আমাদের দেশে সিঙ্গেল ফাদারকে কেউ অ্যাডপ্ট দিতেই চায় না। তবে আপনি কি নিশ্চিত যে আপনার পরিবার আমুলকে মেনে নিবে? গৌরব মনে মনে ভাবতে থাকে এই কথা শুনতেই বাবা তাকে গুলি করে মারবে, মা ভয় থাকবে যে এসব জানাজানি হয়ে গেলে তাকে কিটি পার্টি থেকে বের করে দিবে, আর নামিতা বিয়ে ভাঙার ভয়ে গৌরবকে জানেই মেরে ফেলবে। যত যাই হোক আমুলকে সেই অ্যাডপ্ট করবে। এই আশায় শ্লোকের মা মানে এই আশ্রমের পরিচালকের সাথে কথা বলতে আসে। দেখা যায় সে আর কেউ নয় বরং রমিলা, যার সাথে তার অলরেডি ঝগড়া হয়ে গেছে। এমন এক বেয়াদব স্বভাবের মানুষকে রমিলা কোনোভাবেই বাচ্চা দিবে না। গৌরব অনুরোধ করে বলে পুরোনো কথা ভুলে দয়া করে আমাকে আমুলকে দিয়ে দিন, চলেন আমরা নতুন করে শুরু করি। রমিলা রেগে বলে তুমি এই দুনিয়ার সর্বশেষ অ্যাপ্লিক্যান্ট হলেও দিব না, যা করার করতে পারো। হাসি খুশি গৌরবেরও এবার প্রচন্ড রাগ হয়ে যায়। সেও জেদ নিয়ে বসে যে সে তার সোলমেট আমুলকে অ্যাডপ্ট করেই ছাড়বে, আর কেবল সেই হবে আমুলের সিঙ্গেল পাপা। দেখা যাক এবার জয়টা কার হয়। গৌরব শ্লোককে রাজি করানোর জন্য তার স্কুলে চলে আসলে শ্লোক বলে দেখেন আমি কেন, এই বিষয়ে কেউই রাজি হবে না, আর আমার মা তো জীবনেও হবে না, কারণ তার জন্য তার প্রফেশনটাই সবকিছু। গৌরবের এবার আতে ঘা লাগে, তাই রেগে জিজ্ঞেস করে কেন, কি সমস্যা আছে আমার মধ্যে? শ্লোক বলে কোন সমস্যা নাই সেটা বলেন, না কোনো বাস্তব জ্ঞান আছে আর না আছে দায়িত্ববোধ। আসলে বলতে গেলে শেষই হবে না, আর তাছাড়া বাচ্চারা তাদের প্রথম শিক্ষাটা মায়ের কাছ থেকেই পায়, আর বেশিরভাগ মায়েরাই তো সিঙ্গেল প্যারেন্ট হয়। ছেলে মানুষ কি আর সিঙ্গেল পাপা হতে পারে? তবে তুমি বিবাহিত হলে ভেবে দেখা যেত। গৌরব অতিষ্ঠ হয়ে জিজ্ঞেস করে তাহলে কি এখন অপারেশন করে মেয়ে হয়ে যাব? শ্লোক পরামর্শ দেয় জলদি বিয়ে করে নেন। গৌরব এবার বাধ্য হয়ে বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করে, কিন্তু যখনই সে বলে তার কাছে রেডিমেড বাচ্চা আছে সবাই এক কথায় তাকে মানা করে দেয়। রিজেক্ট করাটাই তো স্বাভাবিক, কোনো সুস্থ স্বাভাবিক মেয়ে তো আর বেবি অ্যাডপ্ট করতে চাইবে না। গৌরব পাবানকে তার সমস্যার কথা বললে পাবান উল্টা বলে আমার ছেলেকে একটা প্যান্ট পরাতেই সারা ঘর দৌড়াতে হয়, এইসব দেখার পরও তোর বাচ্চা অ্যাডপ্ট করার ইচ্ছা জাগছে? জেসমিন বলে সবসময় তো মেয়েরাই কষ্ট করে, তোমরা আরামে অফিসে থাকো, একবার না হয় নিজের বাচ্চাকে সামনে দেখো। গৌরব বিরক্ত হয়ে বলে এসব ভাষণ বাদ দাও তো, আমলকে অন্য কেউ অ্যাডপ্ট করে নিবে, তুই এসব বাদ দে। আর এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তুই কারোর সাথে একবার ডিসকাস করেছিস? গৌরব পাল্টা প্রশ্ন করে তুই বিয়ের সময় কাউকে জিজ্ঞেস করেছিলি? পাবান বলে আমি তো ওকে ভালোবাসতাম, আমাদের ব্যাপারটা আলাদা, তুই কি আমুলকে ভালোবাসিস? গৌরব বলে আমুলের জন্য ভালোবাসার শব্দটা খুবই ছোট, ওর জন্য আমি যা অনুভব করেছি সেটা শব্দে বর্ণনা করা যাবে না। গৌরবের চোখে আমুলের জন্য এতটা ভালোবাসা আর মমত্ববোধ দেখে পাবানও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। গৌরব এবার বাচ্চা কিভাবে লালন পালন করতে হয় তা নিয়ে গুগলে সার্চ করা শুরু করে। কিচেনে মা আর নামিতা তখন গোল্ডির মায়ের কথা মতো নিমিতার আইডিতে সুইমিং কস্টিউমের ছবির পোস্ট ডিলিট করা নিয়ে ঝগড়া করছে। গৌরব রেগে বলে তোমাদের যা খুশি করে একটা সিদ্ধান্তে আসো, তবে আমাকে বিরক্ত করো না। পুনাম নিমিতাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় ওই ছবিটাকে ডিলিট করতেই হবে, কারণ গতবারের মতো এবারও তার বিয়ে ভেঙে যাক সেটা সে চায় না। পুরোনো কথা মনে পড়তেই নামিতার মন অনেক খারাপ হয়ে যায়। গৌরব এবার এক প্যারেন্টিং ক্লাসে জয়েন করে, যেখানে সবাই মহিলা, একমাত্র গৌরবই পুরুষ। তাকে দেখে সবাই হা করে তাকিয়ে থাকে। বাচ্চাকে খাওয়ানোর পর কিভাবে ঢেকর তোলাতে হবে সেটা প্র্যাকটিস করতে গিয়ে গৌরব তো পুতুলের মাথাই ভেঙে ফেলে। তার এই বোকামি দেখে সবাই হো হো করে হাসতে থাকে। গৌরব প্রচুর ঘাবড়ে গেলে ইনস্ট্রাক্টর বলে পরের বার আপনার স্ত্রীকে নিয়ে আসবেন। গৌরব ইতস্তত করে বলে আমি ভালো পারবো, কিন্তু এখন কেমন যেন একটা অদ্ভুত লাগছে, পরের ক্লাসে আর
আসবো বলেই মুখটা লুকিয়ে দেয় হাঁটা। সোজা অনাথ আশ্রমে শ্লোকের সাথে দেখা করতে আসে, কিন্তু উপরের রুম থেকে বাচ্চার কান্না শুনে ভেতরে গিয়ে দেখে আমুল অনেক কান্না করছে। ন্যানি কোনোভাবেই তাকে শান্ত করতে পারছে না। গৌরব আমুলকে কোলে নিয়ে মায়ের মতো গান গিয়ে তাকে শান্ত করায়। আমুল যেন বুঝেই গেছে এটাই তার বাবা, এটাই তার মা। সেও একদম চুপ করে যায়। শ্লোক আসতেই ন্যানি বলে 1 ঘন্টা ধরে আমুল কান্না করছিল, আর দেখো গৌরবের কোলে যেতেই সে একদম চুপ হয়ে গেছে। গৌরব শ্লোককে বলে, কেন জানি না আমার মন অনেক অস্থির হয়েছিল, মনে হচ্ছিল আমার ছেলের কিছু একটা হয়েছে। আগে কখনোই আমার এমন অনুভব হয়নি। শ্লোক গৌরবকে আমুলের সাথে বাবা এবং মা দুজনের মতো আচরণ করতে দেখে চিন্তা করে গৌরবই আসলে আমুলের বাবা হওয়ার যোগ্য। গৌরব আমুলকে রেখে দিয়ে মনের কষ্টে বের হয়ে গেলে শ্লোক বলে, আপনি জিতে গেছেন। আমুলের বাবা হওয়ার একটা সুযোগ তো আপনাকে দেওয়াই উচিত। আমি আপনাকে সাহায্য করব, কিন্তু আমার মা যেন এসব ভুলেও জানতে না পারে তার বিপক্ষে গিয়ে প্রথমবার আমি কোনো কিছু করছি। আপনি তো আপনার বাচ্চা পেয়ে যাবেন, কিন্তু এই জন্য আমাদের মা আর ছেলের মধ্যে আবার ঝগড়া বাঁধিয়ে দিয়েন না। গৌরব খুশিতে কান্না করতে করতে শ্লোককে জড়িয়ে ধরে অনেক ধন্যবাদ জানায়। পরের দিন থেকেই আমুলকে কিভাবে অ্যাডপ্ট করতে হবে শ্লোক তার সকল প্রসিডিওর গৌরবকে শেখানো শুরু করে। কিভাবে রেজিস্টার করবে, সকল ডকুমেন্ট সাবমিট করার পর সোশ্যাল ওয়ার্কার তার বাসায় গিয়ে তাকে এবং তার পরিবারকে ইন্টারভিউ করে দেখবে সেই জায়গাটা বাচ্চার জন্য উপযুক্ত কিনা। হতে পারে বাড়ির লোকজন বা প্রতিবেশী বা অফিসেও চলে যেতে পারে। ব্যাস হয়ে গেল অ্যাডপশন। আর পরিবারের কোনো এক নারী সদস্যকে জানিয়ে রাখা ভালো। সিঙ্গেল ফাদারের জন্য বিপরীত জেন্ডারের একজন তার সাপোর্টে থাকাটা জরুরি। পুরো পরিবার সাপোর্ট করলে কেসটা আরো স্ট্রং হবে। এইসব শোনার পর পবন জিজ্ঞেস করে, এখন তাহলে কি করবি? গৌরব বলে, যা করার উপরওয়ালাই করবে। গৌরব আজ ভোরে ভোরে উঠে বাসায় পূজা করায়। পণ্ডিতকে জিজ্ঞেস করে, শ্রীকৃষ্ণের বাবা তো বাসুদেব আর মা দেবকী, তাই না? পণ্ডিত বলে, হ্যাঁ। পরে তাকে যশোদা এবং বাবা নন্দের কাছে রেখে আসা হয়, তারাই তাকে লালন পালন করে বড় করেছিল। গৌরব বলে, তার মানে শ্রীকৃষ্ণকেও অ্যাডপ্ট করা হয়েছিল। বাহ, আমাদের সংস্কৃতি কত মহান। নিমিতা তার ভাইয়ের এত ভক্তি দেখে বেশ সন্দেহ নজরে তাকায়। পণ্ডিতকে বিদায় দিয়ে গৌরব তার পরিবারকে জানায় তার বাবা হওয়ার অনেক ইচ্ছা করছে। পুনাম বলে, তা তো আমরা জানি, এই চক্করে তো ডিভোর্সও হয়ে গেছে। গৌরব এই সুযোগ কাজে লাগিয়ে বলে, কালকেই সে আমুলকে দত্তক নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে দিবে, যে সে এখন সিঙ্গেল ফাদার হবে। গৌরবের পুরো পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। পুনাম বলে, ডিভোর্সের পর কি তোর মাথা খারাপ হয়ে গেছে? গৌরব সবাইকে রাজি করানোর জন্য বলে, আমুল এই বাসায় মাত্র 1 রাত ছিল। 1 রাতেই পুরো বাড়িতে সে আনন্দ ছড়িয়ে দিচ্ছিল। সে যদি এখানে পার্মানেন্ট ভাবে থাকে তাহলে কত আনন্দ হবে, তাই না? তোমাকে দাদি বলবে, নিমিতাকে ফুপু বলবে, আর বাবা রেগে বলে, আর তোকে তো পাগল বলবে। গৌরব বলে, শ্রীকৃষ্ণকেও তো দত্তক নেওয়া হয়েছিল। বাবা ঝাড়ি দিয়ে বলে, এসব ফালতু কথা বাদ দিয়ে গিয়ে দোকানটা খোল, আর যদি দ্বিতীয়বার এমন কথা বলিস তাহলে মেরে তোর পিঠ লাল করে দিব। বেচারা গৌরব মন খারাপ করে চলে যায়। গৌরব নিমিতা আর গোল্ডির সাথে একটা ওপেন কনসার্টে আসলে গোল্ডি নিমিতাকে সেই ছবিটা রিড করতে বলে। এরপর গৌরবকে বলে, আপনি 1টা না 2টা না বরং 4টা বাচ্চাকে দত্তক নিতে পারেন, কিন্তু সেটা বিয়ের পর। গৌরব বলে, না বাবা না, ওসব বিয়ের উপর আমার আর কোনো ভরসা নেই। গোল্ডি বলে, আমি আপনার না আমাদের বিয়ের কথা বলছি। একেই তো আমাদের পরিবারের মধ্যে স্ট্যাটাস নিয়ে সমস্যা, তার উপরে আমার পরিবার আপনার পরিবার থেকে আরো বেশি কনজারভেটিভ। বহু কষ্টে তাদেরকে রাজি করিয়েছি, তাই আপাতত একটু চুপ থাকেন। বোনের কথা ভেবে গৌরব শ্লোককে কল দিয়ে জানায় সে শহরের বাইরে যাচ্ছে, তাই এখন সে ফর্ম ফিল আপ করতে পারবে না। শ্লোক বলে, এসব প্রসেসে অনেক দেরি হয়, তাই এখনই অ্যাপ্লিকেশন করে রাখাটা ভালো। তাই গৌরবও রাজি হয়ে যায়। রমিলা তখন এক বাসার ইন্টারভিউ নিতে এসেছে। সাইনা নামের এই মেয়েটা সিঙ্গেল মাদার হতে চায়। মেয়েটার বাবা মাও তার সাথেই থাকে, আর তারা তাদের মেয়েকে এই ব্যাপারে সাপোর্টও করছে। মেয়েটার জীবনে সবকিছু আছে, শুধু একটা বাচ্চার কমতি, আর সে বিয়েতে বিশ্বাসী না, তাই বেবি অ্যাডপ্ট করতে চায়। সব মিলিয়ে রমিলার এই পরিবারকে বেশ ভালোই লাগে। গৌরবের বাবার বাসায় একটা চিঠি আসে। বাবা সেটা খুলে দেখে রীতিমতো শকড হয়ে জোরে এক চিৎকার করে গৌরবকে ডাকে। গৌরব তখন নাক ডেকে ঘুমাচ্ছে। পুনামকে সেই ডকুমেন্টস দেখালে পুনাম জোরে চিৎকার করতে শুরু করে দেয়। গৌরব কোনো রকমে ঢুলতে ঢুলতে এসে জিজ্ঞেস করে, 7 সকালে তোমাদের কি হয়েছে? বাবা গৌরবকে রেগে অ্যাডপশনের কাগজ দেখালে সে তো খুশিতে পুরো বাসা মাথায় তুলে নাচানাচি করতে থাকে। পুনাম রেগে ঝাড়ি দিয়ে বলে, তোকে মানা
করার পরও তুই এই জিনিসের জন্য আবারও ফর্ম ফিল আপ করেছিস? গৌরব জিজ্ঞেস করে, কেন তোমরা খুশি না? আর ও কোনো জিনিস না, ওর নাম আমুল, ও আমার ছেলে, তোমাদের পোতা। বাবা রেগে বলে, প্রথমে বউকে তালাক দিয়েছিস, এখন বিয়ে ছাড়া বাবাও হবি? পুনম ইমোশনাল ব্ল্যাকমেল করে বলে, তোর বোনের কথা একবারও কি ভাবিস না? গৌরব বলে, আমি তো মানা করেই দিয়েছিলাম, কিন্তু দেখো উপরওয়ালা চেয়েছে বলেই অ্যাপ্রুভ হয়ে গেছে। আমার ভাগ্য কত ভালো, পুরো দুনিয়া চায় আমি আমুলের বাবা হব। বাবা দৌড়ে গিয়ে পিস্তল নিয়ে নিজের গলায় ধরে হুমকি দিলে গৌরব তার সিদ্ধান্ত থেকে এক চুল পরিমাণও নড়বে না বলে সেও বন্দুক বের করে মাথায় ঠেকায়। বাপ বেটার কাহিনী দেখে মা কি আর চুপ থাকবে? সে তার হাতের ফলকাটা চাকু গলায় ধরে বলে, তোরা আমার মরা মুখ দেখবি। তিনজন এভাবে তিনজনকে ব্ল্যাকমেল করতে থাকে, আর তাদের এই তামাশা দেখে রমিলা হতবাক হয়ে যায়। ব্যাস, সাথে সাথেই গৌরবের অ্যাডপশন রিকোয়েস্ট ক্যান্সেল হয়ে যায়। রমিলা বলে, আমি জানতাম আমি আসলেই এর যোগ্য না। গৌরব জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? চিঠি তো একটু আগেই এসেছে, তার উপরে আজ রবিবার, ছুটির দিনেও কি কাজ করতে হবে নাকি? এতটা দায়িত্বশীল কেন হতে হবে? রমিলা রেগে বলে, রবিবার হোক কিংবা সোমবার, তোমার মতো দায়িত্ব জ্ঞানহীন পুরুষ সন্তান জন্ম দিতে পারলেও বাবা হতে পারবে না। গৌরব বন্দুক আর চাকু টেবিলে রেখে রমিলাকে বোঝানোর চেষ্টা করে আজ একটু সমস্যা হয়ে গিয়েছিল। একসাথে বাসার সবাই রেগে গেছে, কিন্তু বাস্তবে তারা খুবই হ্যাপি ফ্যামিলি। রমিলা বলে, সে যাই হোক, আপনার ইন্সপেকশন ফেল হয়ে গেছে, আমলকে আপনি পাবেন না। বলেই চলে যেতে গেলে গৌরব তাকে আটকায়। মা খুশি হয়ে বলে, আপনি ঠিক কথাই বলেছেন, এই ছেলে তো বিশ্বাসের যোগ্যই না। গৌরব মাকে থামাতে গেলে ওদিক থেকে বাবা গৌরবের এক গাদা বদনাম শুরু করে দেয়। রমিলা গৌরবের বাবা আর মাকে সত্য বলার জন্য ধন্যবাদ দিয়ে চলে যায়। বাবা মা তো হ্যাপি খুশি, কিন্তু গৌরব বাবা আর মায়ের উপরে প্রচন্ড রেগে যায়। গৌরব রেগে বলে, সাহায্য করতে না পারো অন্তত ক্ষতি তো করো না, আমি এত সহজে হার মানবো না। বাবা জানিয়ে দেয় তাকে আজ সিদ্ধান্ত নিতেই হবে, হয়তো ওই বাচ্চাকে নিতে হবে, নয়তো তার বাবা মা। এই ছাদের নিচে অ্যাডপশন সম্ভব না। গৌরবের চোখের সামনে আমুলের মায়া মাখা চেহারা, তার প্রথম স্পর্শ, আমুলকে নিজের সন্তান মনে হওয়ার সেই অনুভূতি, আর তার প্রতি অগাধ ভালোবাসা ভেসে বেড়াতে থাকে। এখন প্রশ্ন হলো, সে কাকে বেছে নেবে? গৌরব ফাইনালি আমলকে বেছে নিয়ে তার বাসা ছেড়ে পাশের বাসায় গিয়ে ওঠে, কারণ এই বাড়ি তার নামে। রমিলা বাসায় ফিরতেই শ্লোক জিজ্ঞেস করে, তাহলে কেমন দেখলে? রমিলা বলে, গৌরবের পরিবার খুবই ডিস্টার্বিং, কিন্তু চিন্তা করো না, শাইনি নামের আর একজন ক্যান্ডিডেট পেয়ে গেছি। গৌরবকে ক্যান্সেল করে দিয়েছে জানতে পেরে শ্লোকের অনেক খারাপ লাগে। শ্লোক গৌরবকে মেসেজ দিয়ে জানিয়ে দেয় কালকে আমুলকে একজন অ্যাডপ্ট করতে আসবে। গৌরব মেসেজ পড়তেই আমুলের ফিডার নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়, দুনিয়া যা খুশি করুক, আমুল গৌরবেরই ছেলে হবে। পরের দিন গৌরব হিরোর মতো আশ্রমে চলে আসে। গার্ড বাধা দিলেও সে মানে না। উপরে এসে দেখে শাইনি আমুলকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। গৌরব আমুলকে কেড়ে নিয়ে বলে, আমুল এখন আর অ্যাভেলেবেল না, ওকে প্রি বুক করা হয়েছে, আপনি অন্য কাউকে দেখেন। শাইনি হতবাক হয়ে বলে, এসবের মানে কি? রমিলা ম্যাম আমাকে আমুলের কথাই বলেছে। এসব হট্টগোল শুনে রমিলা এসে গৌরবকে জিজ্ঞেস করে, তোমার সাহস হলো কিভাবে? এখনই চলে যাও, নাহলে পুলিশ ডাকবো। গৌরব ন্যানির কাছে আমুলকে দিয়ে বলে, আপনি আমার ছেলেকে অন্য কারোর কাছে কিভাবে দিলেন? একটা ইন্সপেকশনে তো কেবল মিস করেছি, এখন আমার কাছে আরো একটা সুযোগ আছে, আপনি নিশ্চয়ই রুল বুক ভালো করেই জানেন। রমিলা রেগে তার অফিসে নিয়ে আসলে গৌরব বলে, আপনি আমার নতুন বাসায় আসেন, সেখানে সব একদম পারফেক্ট আছে। রমিলা বলে, যত যাই করো না কেন আমি তোমাকে আমুলকে দিব না। গৌরব মোবাইল বের করে নারী ও শিশু কল্যাণ বোর্ডের জন্য ভিডিও বানানো শুরু করে রমিলাকে দেখিয়ে বলে, এই মহিলা আরো একবার অ্যাপ্লাই করার সুযোগ থাকা সত্ত্বেও আমাকে সুযোগ দিচ্ছে না। রমিলা বিরক্ত হয়ে ফোন কেড়ে নিয়ে নতুন অ্যাপ্লিকেশন ফর্ম দিতেই গৌরব বলে, আপনার সমস্যাই এটা, মিষ্টি ভাষা আপনি মোটে বুঝতেই পারেন না। মিনু পুনামকে বিকেজি নামের এক গুরুর কাছে আনলে তার অ্যাসিস্ট্যান্ট বিশ্বাসকে দেখে পুনাম রীতিমতো কান্না করে বলে, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের বিয়ে ছাড়া বাচ্চা চাচ্ছে। বিশ্বাস মাকে তার জালে ফাঁসিয়ে বলে, আপনি 2 লাখ টাকা দান করেন, পরের মাসে বিকে স্যার মেক্সিকো থেকে ফিরে আসলে আপনার সাথে পরিচয় করিয়ে দিব, ততদিনে আপনি চুল কেটে রেডি হন। এর ফলে আপনার আগের জন্মের পাপ ধুয়ে যাবে। হলুদ রঙের জামা পরবেন, তাহলে পজিটিভ এনার্জি আসবে, আর মনের শান্তির জন্য যে কোনো পরিস্থিতিতে হাসবেন, আর সবসময় ইংলিশে কথা বলবেন। না জানি এ আবার কোন পাগলের পাল্লায় পড়লো। গৌরব প্যারেন্টিং ক্লাসে মনোযোগী হয়ে ক্লাস করলে সারানিয়া নামের এক মহিলা গৌরবের এত আগ্রহ দেখে বেশ মুগ্ধ হয়। ক্লাস শেষে
সে গৌরবের সম্পর্কে জানতে চায়। কথায় কথায় গৌরব বেবি প্রুফিং সম্পর্কে জানতে পারে, আর বেবি প্রুফিং থাকলে ঘরের ইন্সপেকশনে আসলে আরো বেশি মার্ক পাওয়া যায়। এর মানে হলো বাসার যত ইলেকট্রনিক সকেট আছে, টেবিল চেয়ারের কোণা আছে, সব জায়গায় টেপ মারতে হয় যেন বাচ্চারা তাতে আঘাত না পায়। গৌরব এটা জানার পরই পবন আর তার ছেলে ভিভিয়ানকে নিয়ে আমুলের রুম সাজাতে শুরু করে দেয়। কিউট রং করে আলমারি সাজিয়ে টেবিল দোলনার কোণা সব একদম সেট করে রাখে। শ্লোকের ফোনে ভিডিও কল দিয়ে আমুলকে তার নতুন রুম দেখায়, যেখানে একটা তাকে অনেকগুলো খেলনা রাখা। আমুল দেখে খুশিতে লাফাতে থাকে। কে জানে সে কি বুঝে লাফাচ্ছে। গৌরব তার আর আমুলের ছোট্ট দুনিয়া নিয়ে স্বপ্ন সাজায়। নিমিতা সেই সব দেখে বলে, বেশ ভালোই করেছিস। ছোট থাকতে আমারও এমন স্বপ্ন ছিল, এমন ডল হাউস বানাবো। মা তোকে নিতে পাঠিয়েছিল, কিন্তু এখন তো আমারই এখানে থাকতে ইচ্ছা করছে। গৌরব বলে, বাইরের খাবার খেয়ে খেয়ে পেটের অবস্থা একদম ভালো না। নিমিতা বলে, ঠিকই হয়েছে, আমার প্রথম বিয়েটা নষ্ট করেছিস, তোর তো এমনই হওয়া উচিত। গৌরব পাম্পটি দিয়ে বলে, তোর বিয়ে নষ্ট কেন করব? তুই তো আমার একমাত্র আদরের বোন, আমার সাপোর্টার। একটা ছোট্ট সাহায্য করবি? আমি তোর ভাই না? নিমিতা ঝাড়ি দিয়ে বলে, তোর বোন না হলেই ভালো হতো, অন্তত এই জন্মে আমার বিয়েটা তো হতো। গৌরব মিষ্টি করে বলে, ফর্মে অপোজিট জেন্ডারের কাউকে সাপোর্টার হিসেবে দেখানো লাগে, তাই আমি সেখানে তোর নাম দিয়ে দিয়েছি। তবে নিমিতা অবিবাহিত শুনে রমিলা মানা করে দেয়, কারণ মেয়েদের বিয়ের পর শ্বশুর বাড়ি চলে যেতে হবে, তখন সে কিভাবে সাপোর্ট করবে? তার শ্বশুর বাড়ির লোকজন কি আদেও মেনে নেবে? আর যদি তার নিজের বাচ্চা হয়, তখন সে আমলকে কিভাবে দেখবে? আর এসব বাদ দিলেও বিয়ের পর নিমিতা কি এই শহরেই থাকবে? গৌরব সব শুনে মিথ্যা বলে দেয় যে নিমিতার প্রতিজ্ঞা করেছে সে কখনো বিয়েই করবে না। এটা শোনার পর নিমিতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নিমিতা বলে, তোর মতো ভাই থাকার থেকে মরে যাওয়াটাই ভালো। গৌরব অনেক বোঝানোর চেষ্টা করে যে সামান্য একটা মিথ্যাই তো বলতে হবে, অ্যাডপশনের পর সে আরামসে বিয়ে করতে পারবে, একবার শুধু রমিলার সামনে তাকে একটু মিথ্যা বলতে হবে। নিমিতা বলে, এসব জানাজানি হলে গোল্ডিকে কি উত্তর দিব আর তার বাবা মাকে কি বলবো? গৌরব বলে, কাউকে কিছু বলার কি দরকার? নিমিতা আর এক মুহূর্ত সেখানে না থেকে দেয় হাঁটা। এসেছিল ভালো মনে ভাইকে ডাকতে, আর ভাই তো তারই বিয়ে ভাঙার প্ল্যানে মজে আছে। না পেরে গৌরব বড় এক ফুলের তোড়া নিয়ে ঈশাকে পটাতে তার অফিসে এসে বলে রমিলাকে কল দিয়ে শুধু গৌরবের প্রশংসা করতে। ঈশা বলে, তুই একদমও বদলাসনি, এখনো তেমনই আছিস। তুই যেটা চাস সেটা তোর লাগবেই। তোর বাবা মা ঠিকই বলেছিল, তুই কখনোই শুধরাবি না। নিজেই তো বাচ্চা আছিস, তুই আরেক বাচ্চাকে কিভাবে পালবি? আর যদি সেই কাজও করে ফেলিস, তাহলে সেও তোর মতো স্বার্থপর আর জেদি হবে। আর পৃথিবীতে তোর মতো আরেকজনের কোনো দরকার নেই। বাচ্চা পালনের জেদটা ছেড়ে দে। গৌরব বলে, ছাড়বো না। হ্যাঁ, এটা আমার জেদ, কারণ ভালোবাসার আর একটা নাম জেদি হয়। তোকে ভালোবেসেছিলাম, পরিবার রাজি হয়নি, লড়াই করে তোকে বিয়ে করেছিলাম। একটা বাচ্চার জন্য আমি তোকে পর্যন্ত ছেড়ে দিয়েছি, যাকে আমি এখনো ভালোবাসি। তাহলে চিন্তা কর ওই বাচ্চার জন্য আমি কি কি করতে পারি। আজ যদি তুই আমাকে এমন জেদ নিয়ে ভালোবাসতি, আমার জন্য লড়াই করতি, তাহলে আমরা আমাদের জেদ ছেড়ে দিতাম, কিন্তু আমাদের সম্পর্কটা বেঁচে থাকতো। বলেই রেগে দেয় হাঁটা। তবে এই প্রথম গৌরবের মধ্যে এত ম্যাচুরিটি দেখে ঈশার বেশ ভালোই লাগে। এদিকে পুনাম হেয়ার কাট করতে পার্লারে আসে। নতুন হেয়ার কাট আর নতুন ড্রেস আপে বাসায় আসতেই লতা তাকে দেখে হতবাক হয়ে যায়। তাকে একদম পশ আন্টিদের মতো লাগছে। বাড়ি এসেই বিশ্বাসের কথা মতো সবকিছুতেই ভালো ভালো জিনিস দেখা শুরু করে। গৌরবের বাবার স্ত্রীর এই নতুন রূপ দেখে তো অবাক হয়ে ভাবে, এর আবার নতুন কি শখ জেগেছে। মানে এই বাসার সবাই এক একটা নমুনা। আজ দ্বিতীয় ইন্সপেকশনের দিন। রমিলা সাথে একজনকে নিয়ে ইন্সপেক্ট করতে আসে। বাসার সাজসজ্জা দেখে জিজ্ঞেস করে, এটা কি আপনারই বাসা? গৌরব বলে, সব ডকুমেন্টস দিয়েছি, চেক করে নিন। গৌরব বাড়ি থেকে চা অর্ডার করলে রমিলা হতবাক হয়ে যায়। যে এক কাপ চা বানাতে পারে না, সে নাকি বাচ্চা পালবে। গৌরব বলে, আরে 3 মাসের বাচ্চা তো আর চা পান করবে না, আমি সব শিখে নিয়েছি, আপনি শুধু আমুলকে একটাবার দিয়ে দিন। রমিলা নিমিতার কথা জিজ্ঞেস করলে গৌরব একটা লেটার দেখিয়ে বলে সে মিটিং এর জন্য শহরের বাইরে গেছে, আসলেই কথা বলিয়ে দিবে। রমিলা চিঠিতে পড়ে নিমিতা লিখেছে, সরি আমি থাকতে পারছি না, আমি আমার ভাইকে পুরোপুরি ভাবে সাপোর্ট করি আর কখনো বিয়ে করব না এমন ওয়াদা করেছি। রমিলার কেমন যেন খটকা লাগে, আর তখনই নিমিতা গাজরের হালুয়া নিয়ে আসে। রমিলা অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি না শহরের বাইরে ছিলেন? গৌরব কথা ঘুরিয়ে বলে, মনে হয় আজই ফিরে এসেছে। রমিলা রেগে গৌরবকে চুপ করিয়ে নিমিতাকে জিজ্ঞেস করে, এই চিঠি কি আপনি লিখেছেন? আপনার ভাই বলেছিল পরিবারের মধ্যে আপনি তাকে সাপোর্ট করছেন,
আপনি কি সত্যি বিয়ে করবেন না? নিমিতা গৌরবের দিকে হতবাক হয়ে তাকালে রমিলা বলে, আমার দিকে তাকিয়ে কথা বলেন। নিমিতা অনেকক্ষণ ভেবে বলে, হ্যাঁ, বিয়েতে আর কি বা আছে, ওই একই ওয়াদা, সংসার, আমার এসব ভালো লাগে না। রমিলার আর কিছুই বলার থাকে না, তাই নিমিতাকে তার আইডি কার্ডের কপি পাঠাতে বলে। রমিলা চলে গেলে গৌরব বোনের এমন ভালোবাসায় মুগ্ধ হয়ে তাকে জড়িয়ে ধরতেই নিমিতা বলে, তোর ভয় করে না? আমার মিথ্যা সাইন করেছিস, তোকে তো পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। গৌরব বলে, ছোটবেলায় যখন ফেল করতি রেজাল্ট কার্ডে বাবার সাইন করতাম, তখন এসব মনে ছিল না। আসছে জ্ঞান দিতে। গৌরব, পাবান আর বাসার গার্ড রেজাল্টের দিন রাস্তায় অপেক্ষা করতে থাকে। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু ডাক পিয়নের খোঁজ নেই। প্রতিবেশীরা সবাই এসে জিজ্ঞেস করতে থাকে। টেনশনে তো গৌরবের অবস্থাই খারাপ হয়ে যায়, যেন এটা তার জীবনের পরীক্ষা। অবশেষে ডাক পিয়ন এলে চিঠি নিয়ে খুলতেই দেখে তার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে। গৌরবের তো আজকে ঈদের মতো খুশির দিন। খুশিতে পাওয়ানকে জড়িয়ে লাফাতে থাকে। পাওয়ান বলে, চল পার্টি করি। গৌরব বলে, না, আগে আমুলকে আমার কোলে পাবো, তারপর সব হবে। কিন্তু দেখ, সবাই আমার নামে ভালো কথা বললেও বাবা মা আমার নামে উল্টা পাল্টা বলেছে। পাওয়ান গৌরবকে আমুলের কোলে দিয়ে একটা ছবি তুলে সেটা ফ্রেম করিয়ে এনে তাকে নিয়ে স্বপ্ন দেখাতে থাকে। তখনই শ্লোক কল দিয়ে জানায়, মা আমুলের কাস্টাডি শাইনিকে দিয়ে দিয়েছে। গৌরব রেগে জিজ্ঞেস করে, কেন? আমি তো ইন্সপেকশন ক্লিয়ার করে ফেলেছি। শ্লোক বলে, রুলস অনুযায়ী চেয়ারপারসনই বাচ্চাটা কাকে দিবে তার সিদ্ধান্ত নেবে, আর মা শাইনিকে বেছে নিয়েছে। গৌরবের সব স্বপ্ন মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যায়। গৌরব বুঝতে পারে না পুরো দুনিয়া কেন আমলকে তার থেকে আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছে। পাবান বলে, আমাদের এখন ক্ষমতা দেখাতে হবে। গৌরব বলে, আমি কোনো মারপিট করব না। পাবান বলে, আরে জেসমিনের মামা রেলওয়ে মিনিস্ট্রির জয়েন্ট সেক্রেটারি, চল তার সাথে কথা বলে আসি, কিছু একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। জেসমিনের মামার অপেক্ষা করতে করতে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী কেতকির সাথে দেখা হয়ে যায়। গৌরব তার পিছনে যেতে গেলেই তাকে আটকায়, কিন্তু তবুও গৌরব কারো কথা না শুনে দে দৌড়। গৌরব কেতকির কাছে আসলেই গার্ড বন্দুক তাক করলে গৌরব হাত উঁচু করে বলে, আমি কারো ক্ষতি করব না, শুধুমাত্র একটু কথা বলতে চাই। কেতকি সুযোগ দিলেই গৌরব বলে, আমি বাবা হতে চাই। কিন্তু রমিলা রাজি হচ্ছে না। কেতকি বলে, তো আমি কি করব? এটা তো আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপার। গৌরব বলে, না না, রমিলা চাইল্ড অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন, আমি সবকিছু ক্লিয়ার করে ফেলেছি, তারপরও সে রাজি হচ্ছে না। কেতকি বলে, কাল 11টায় আমার অফিসে আসবেন। পরের দিন রমিলা আর শাইনিকে নিয়ে ইনকোয়ারি বসানো হয়। রমিলা বলে, আমার অভিজ্ঞতা বলছে আমুলকে শাইনি ভালো রাখতে পারবে। গৌরব মনে করে সে আমুলের জীবন বাঁচিয়েছে, মানে আমুলের উপর তার অধিকার চলে এসেছে। তাছাড়া শাইনির বাবা মা তাকে সাপোর্ট করে, আর গৌরবের বাবা মা তো শুনেই বন্দুকা চাকু বের করেছিল। গৌরব বলে, আমি আমুলের জন্য সেই বাসা ছেড়ে দিয়েছি। রমিলা বলে, গৌরব 32 বছরে এই প্রথম একা থাকবে। আমাদের কি এমন কারোর কাছে বাচ্চা দেওয়া উচিত যে নিজেই স্বাবলম্বী না, যার সমস্ত কাজ হয়তো তার মা নয়তো স্ত্রী করে, সে চা পর্যন্ত বানাতে পারে না। গৌরবকে তার পক্ষে কিছু বলার জন্য সুযোগ দেওয়া হলে গৌরব বলে, আমি জানতাম না যে বাবা হওয়ার জন্য চা বানানো জানতে হয়। তা কোন ধরনের চা বানাবো? বাচ্চা কি আদা নাকি এলাচের চা খাবে? আমি আর শাইনি একই বয়সী, আমাদের ইনকামও একই, দুজনেই সিঙ্গেল বিজনেস চালাই। ঠিক আছে, শাইনির বাবা মা তার সাথে আছে, কিন্তু আমার সাথে তো আমার বোন আছে। তাহলে কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হলো? শাইনিও তো খারাপ মা হতে পারে। শাইনি মেয়ে বলেই যে সে ভালো মা হয়ে যাবে এর কি গ্যারান্টি আছে? হ্যাঁ, মানছি আমার কিছু বদ অভ্যাস ছিল, কিন্তু আমি পরিবর্তন হতে রাজি আছি। এখনো নিজেকে পরিবর্তন করছি। আমার নিজের বাসা ছেড়ে দিয়েছি, বদ অভ্যাসগুলো ছেড়ে দিয়েছি। আমুলের জন্য যা যা খারাপ সব আমি ছাড়তে রাজি। কাঁদো কাঁদো গলায় বলে, আমুল যখন কান্না করে তখন কেবল আমার কোলে এসেই শান্ত হয়। হয়তো আমি বাবা হওয়ার যোগ্য না, কিন্তু হৃদয় থেকে বাবা হতে চাই। সেদিন অন্য কোনো গাড়িতেও তো আমুল থাকতে পারতো, আমার গাড়িতেই কেন আসলো? আপনারা প্লিজ আমাকে আমুলের সিঙ্গেল ফাদার বানিয়ে দিন বলেই কান্না করে দেয়। বোর্ড মেম্বাররা সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদেরকে বাইরে অপেক্ষা করতে বলে। কিছুক্ষণ পর ভেতরে গেলে বোর্ড মেম্বার বলে, এটা অনেক জটিল একটা সিদ্ধান্ত। শাইনি ভালো মা হবে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু
কিন্তু গৌরব একজন পুরুষ বলে সে বাবা হতে পারবে না, এটা বললে আসলেই অন্যায় হবে। একটা বাচ্চার জন্য নিঃস্বার্থ ভালোবাসা আর বাচ্চার প্রতি অদৃশ্য টান থাকতে হবে, দুটোই গৌরবের মধ্যে দেখেছি, তাই কাজটাটি গৌরবকেই দেওয়া হচ্ছে। গৌরব আর পাবান তো খুশিতে লাফাতে থাকে, কিন্তু বোর্ড মেম্বার জানায় গৌরবকে 3 মাসের জন্য আমুলকে দেওয়া হবে। এটা আসলে ট্রায়াল পিরিয়ড, এর মধ্যে প্রমাণ করতে হবে যে সে আসলেই যোগ্য বাবা, তাহলে সারা জীবনের জন্য আমুলকে পেয়ে যাবে। আর যদি প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে আমুলকে আবারও অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হবে। এরপর অন্য কোনো পরিবার তাকে অ্যাডপ্ট করবে, আর এই 3 মাস রমিলা নিরপেক্ষভাবে তার উপর নজর রাখবে এবং বোর্ড মেম্বারদেরকে আপডেট দিবে। পাওয়ান গৌরব এতেই খুশি। যুদ্ধে আংশিক হলেও জয়ী তারাই হয়েছে। পাঞ্জাবি পরে বেলুন নিয়ে নাচতে নাচতে নিমিতা আর পাবানকে নিয়ে গৌরব আমুলকে আনতে আসে। গৌরবের খুশিতে শ্লোকও অনেক খুশি। অ্যাডপশন পেপারে সাইন করে আমুলকে কোলে নিলে নিমিতা একটা সোনার ব্রেসলেট পরিয়ে বলে, এটা দাদু বানিয়েছিল তোমার বাবার জন্য, সেটাই আমি চুরি করে এনেছি। মানে নিজের ঘরেই চুরি। সবার সাথে ছবি তুলে গৌরব বাসায় চলে আসে। বাবা মা যেন এসব জানতে না পারে, তাই নিমিতা বাসার অনেক আগেই নেমে যায়। বাচ্চাকে আনতে দেখে প্রতিবেশী মিনু আর বাবা মায়ের প্রচন্ড রাগ হয়। বাবার বন্ধু মিশ্রা গৌরবকে কল দিয়ে বলে, তুই এটা কিভাবে হতে দিয়েছিস? জেসমিন, পাবান সবাই গৌরবের জন্য অনেক খুশি। আমলকে নিজের করে পেয়ে গৌরব তো খুশিতে কান্না করে দেয়। শত হোক সে এখন সিঙ্গেল পাপা। রমিলা কলোনির গার্ডকে বেশ কিছু টাকা দিয়ে গৌরবের উপর নজরদারি করতে পাঠায়, আর গার্ড ও টাকার লোভে রাজি হয়ে যায়। পুনম ছেলের এসব উদ্ভট কাণ্ড সহ্য করতে না পেরে এক রেস্টুরেন্টে গিয়ে বিশ্বাসকে 2 লাখ টাকা দেয়, যেন সব ঝামেলা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অপরদিকে গৌরবের বাবাও একই রেস্টুরেন্টে অন্য একটা কাজের জন্য আসলে দূর থেকে স্ত্রীকে অন্য কারোর সাথে হেসে কথা বলতে দেখে হতবাক হয়ে যায়। তাহলে কি পুনম প্রেমে পড়েছে? গৌরব অনেক কষ্টের পর আমলকে ঘুম পাড়িয়ে বাইরে এসে পপকর্ন আর টিভি ছেড়ে একটু রিল্যাক্স হতেই যাবে, তখনই আমল কান্না শুরু করে দেয়। আমলকে শান্ত করে ঘুম পাড়িয়ে তার ডাইপার চেঞ্জ করতে করতে গৌরবের রাত দিন সব এক হয়ে যায়। বেচারা হাড়ে হাড়ে টের পায় সিঙ্গেল পাপা হওয়ার যন্ত্রণা কত প্রকার আর কি কি। আমলকে ঘুম পাড়িয়ে যেই না একটু চোখ বোঝে, সাথে সাথেই সে আবার কান্না করে। আবার খাবার বানাও, ডাইপার চেঞ্জ, আবার খাওয়াও। সারাদিন এসব করে গৌরবের দিন রাত সব এক হয়ে যায়। গৌরব বেচারা ঠিক মতো ঘুমাতেও পারে না, তাই শপে কাজে এসে ঘুমিয়ে থাকে। ঠিক মতো ঘুম না হওয়ায় মেজাজ খিটমিটে থাকায় কাস্টমারদের সাথে উল্টাপাল্টা তর্ক করতে থাকে। এভাবে চলবে না, তাই উপায় খুঁজতে সারানিয়ার কাছে আসে। সারানিয়া বলে, তোমার একার পক্ষে বাচ্চাকে সামলানো সম্ভব না। গৌরব জানায় সে তো সবাইকে এটাই প্রমাণ করতে চায় যে সে সিঙ্গেল পাপা হতে পারবে। সারানিয়া বলে, সাহায্য নিলেই সে খারাপ বাবা হবে বিষয়টা এমন না, একটা ন্যানি ঠিক করে নাও। কিন্তু গৌরব তো আর ন্যানিদেরকে জানে না, তাই সারানিয়াই এজেন্সিতে এই ব্যাপারে কথা বলবে বলে জানিয়ে দেয়। গৌরবের বাবা পুনমের এই নতুন ভাবসাব মানতে পারে না, তাই সরাসরি জিজ্ঞেস করে যে সে এসব কি করছে। গতকাল সন্ধ্যায় সে বাসায় ছিল না, নতুন হেয়ার কাট দিয়েছে, ভাঙা ভাঙা ইংলিশে কথাও বলছে। পুনম বাহানা করে বলে, আমি আসলে ইংলিশ ক্লাসে জয়েন করেছি তো তাই। বলেই পুনমের বাহানায় বাইরে চলে যায়। গৌরবের বাসায় কলিং বেল বাজতেই দরজা খুলে দেখে লেহেঙ্গা পরেই নিমিতা উস্কো খুস্কো চুলে দাঁড়ানো, আর নিমিতা দেখে গৌরব নেশা খোরের মতো ঢুলছে, কাঁধে ডাইপার। গৌরবের ঘুম না হওয়ার জন্য তার মাথা খারাপ হওয়ার দশা। ভালো ডাইপার ফেলে দিয়ে সে পটি করা ডাইপার টেবিলের উপর রাখছে। গৌরব তার বাচ্চা পালনের সংগ্রামের কথা বলতে বলতে সোফায় এসে শুয়ে পড়তেই নিমিতা বলে, তুই আসলে টেবিলে পটি করা ডাইপার রেখে ভালো ডাইপারটা ফেলে দিয়েছিস, তোর অবস্থা দেখি খুবই করুণ। নিমিতা বলে, আমি আর পারছি না, তুই গোল্ডিকে সব বলে দে। আজকে এক বিয়েতে গিয়েছিলাম, আমার শাশুড়ির সাথে সেখানে রমিলাও ছিল। কোন রকমের রমিলার নজর থেকে নিজেকে বাঁচিয়ে পালিয়ে এসেছি, তুই গোল্ডির সাথে গিয়ে কথা বলে আয়। গৌরব বলে, 3 দিন গোসল করিনি, 2 দিন পটি হয়নি। নিমিতা বলে, আমিও সব জানি না, তুই গিয়ে কথা বল, আর আমলকে আমি সামনে নিব। গৌরব কোন রকমে নিজেকে সামলে একটু গোসল টোসল করে ফ্রেশ হয়ে গোল্ডির বাসায় আসে। তবে গোল্ডি না থাকায় তার বাবা মায়ের সাথে বসেই কথা বলছিল। গোল্ডি আসলে বিয়ে উপলক্ষে নতুন মার্সিডিজ কিনতে গেছে। গৌরব এতটাই ক্লান্ত যে সে হাই তুলতে তুলতে তার অবস্থাই খারাপ। একবার তো ভুল করে বলেই ফেলে, আমলের দুধ খাওয়ার সময় হয়ে গেছে, এখন আসি, গোল্ডির সাথে পরে কথা বলবো। পর মুহূর্তে কথা ঘুরিয়ে বলে, আমি এই সময় আমুল ব্র্যান্ডের বাটার খাই। উঠতে গিয়ে দেখে গোল্ডির চাচাতো বোন শ্রেয়া দাঁড়ানো। শ্রেয়া আসলে পেডিয়াট্রিস্ট, মানে হচ্ছে বাচ্চাদের ডক্টর। এটা জেনে সে তাড়াতাড়ি তার নাম্বার
নাম্বার চায়। শ্রেয়া বলে এত তাড়া কিসের? সে ভাবে যে গৌরব ফ্লার্ট করছে, সে তো আর জানে না যে গৌরব কেন নাম্বার চাচ্ছে। তাই গৌরব কথা না বাড়িয়ে গাড়িতে উঠতেই তার এত ঘুম পায় যে সে ঠিক মতো গাড়ি চালাতেই পারে না। গোল্ডির বাসায় এরিয়াতেই গোল গোল ঘুরতে থাকে। নতুন গাড়ি আসায় গোল্ডির পরিবার সেই গাড়ির পূজা করাচ্ছিল। গৌরবের চোখ বন্ধ হয়ে আসায় সে কিছু খেয়ালই করে না, সোজা গিয়ে সেই গাড়িতে দেয় এক ধাক্কা। ব্যাস হয়ে গেল তো। এসেছিল একটা কাজে, উল্টা আরো একটা ঝামেলা পাকিয়ে দিল। নিমিতা এসব শুনে ঝাড়ি দিলে গৌরব বলে মাঝে মাঝে এমন হয়ে যায়, আমি তো টাকাও অফার করেছিলাম। নিমিতা উল্টা ঝাড়ি দিতেই তখনই বাবা আর মা চলে আসে। রাস্তায় দাঁড়িয়ে এসব বললে লোকজন শুনে ফেলবে, তাই গৌরব ভেতরে গিয়ে কথা বলতে বলে। বাবা বলে এই বাচ্চা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি ওই বাড়ির ভেতরে যাব না। ওর জন্য তুই তোর বোনের বিয়ে ভাঙছিস, কাস্টমার তাড়িয়ে দিচ্ছিস। গৌরব বলে আমি একটা যোগ্য বাবা হওয়ার চেষ্টা করছি। অবশ্য তুমি এসবের মানে বুঝবে না, তুমি তো কখনো সেই চেষ্টাটাও করনি। বলো তো আমার প্রথম হাত কবে ভেঙেছিল? বাবা ক্লাস 8-এর কথা বললে পুনাম বলে ক্লাস 4-এ। গৌরব বলে তোমাকে আমরা কখনোই পাশে পাইনি। গৌরব জিজ্ঞেস করে বলতো আমি কোন ক্লাসে ফেল করেছি, বা আমার বেস্ট ফ্রেন্ডের পুরো নামটা কি? তুমি আসলে কিছুই জানো না, তুমি তো কখনো আমার পাশেই ছিলে না। মা একাই আমাদের দুজনকে লালন পালন করেছে, তাই আদর্শ বাবা হওয়ার ভাষণ দেওয়া বন্ধ করো। তোমাদের মতো মানুষদের জন্যই বাবাদের নাম এত খারাপ হয়ে গেছে। সবাই ভাবে মেয়েরাই শুধু বাচ্চা লালন পালন করতে পারে। বাবা বলে ও আমি তাহলে কিছুই করিনি? আমি তখন কোথায় ছিলাম জানিস? 17 থেকে 18 ঘন্টা দোকানে কাজ করেছি। তোদের শখ আহ্লাদ পূরণ করার জন্য দিন রাত পরিশ্রম করেছি। এই যে ক্রেডিট কার্ড থেকে জিনিসপত্র কিনছিস সেগুলো আমি পে করি। তোর বাচ্চার ডাইপারটাও আমার টাকায় আসে। গৌরব বলে না, সেটা আমার বেতনের টাকায় আসে। দোকানে আমার অধিকার আছে। বাবা বলে দোকানটা আমার, আর আজ থেকে তোকে ওই দোকান থেকে বের করে দিলাম। এই বাসা তোর নামে, না হলে এখান থেকেও বের করতাম। নে এবার তোর বাচ্চাকে লালন পালন করে দেখা। এই খবর পেতেই গার্ড রমিলাকে কল দিয়ে সব জানিয়ে দেয়। পরের দিন গৌরব আমলকে নিয়ে স্নেহ ভবনে আসতেই রমিলা বলে গতকালকে আপনার শপে গিয়েছিলাম, আপনাকে দেখিনি। গৌরব বাহানা করে বলে আমি তো বাচ্চাকে সময় দেওয়ার জন্য ওয়ার্ক ফ্রম হোম করি। রমিলা বিরক্ত হয়ে বলে কখনো তো সত্য কথা বলেন, আপনাকে বিশ্বাস করতে চেয়েও পারি না। আপনার বাবা আপনাকে সব থেকে বের করে দিয়েছে, আপনি এখন কিভাবে বাচ্চা সামলাবেন? গৌরব যুক্তি দেয় যাদের চাকরি চলে যায় তারা কি বাচ্চাকে রাস্তায় ফেলে দেয়? এ আবার কেমন প্রশ্ন? আমি এখন চাকরি খুঁজবো। রমিলা বলে প্রথমত আপনি লিগাল ফাদার না, দ্বিতীয়ত সেদিন কমিটির সামনে জোরে জোরে চিৎকার করে বলেছিলেন শাইনি এবং আপনি দুজনেই বিজনেস করেন, দুজনেই বাচ্চা পালতে সক্ষম। তাহলে বলেন আজকে আপনি বেকার, তাহলে আমলের ভবিষ্যতের জন্য কে ভালো? আপনাকে আমি আরেকটা সুযোগ দিচ্ছি, 15 দিনের মধ্যে চাকরি খুঁজতে হবে, না হলে আমলকে শাইনির কাছে দিয়ে দিতে হবে। গৌরব ব্যাংকে কল দিয়ে জেনে নেয় তার অ্যাকাউন্টে কোথাও 1.5 লাখ টাকা তো 2 লাখ টাকা আছে। এটা শুনে গৌরব খুবই হতাশ হয়ে যায়। পাবান আমলের দায়িত্ব নিতে চাইলে গৌরব পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলে না, আমি এই ধারের জীবন থেকে বের হয়ে নিজের চাকরি করে নিজের যোগ্যতা সকলকে দেখিয়ে দিব। পাবান বলে এসব এত সহজ না। গৌরব বলে তুই শুধু দেখ তোর ভাই কি করে। পাবানকে দিয়ে রিজুমে বানিয়ে শুরু হয়ে যায় গৌরবের ইন্টারভিউ। কর্পোরেট লেভেলের কোনো স্কিল তো তার নেই, তাই কুস্তি ঘরের কাজ এসব নিয়েই বলতে থাকে। 29টা ইন্টারভিউতে ফেল হয়ে 30 নম্বর ইন্টারভিউতে তার স্পেশাল কোয়ালিটি হিসাবে জানায় এক হাতে সে তার ছেলেকে দুধ খাওয়াতে পারে, অন্য হাত দিয়ে ডাইপার চেঞ্জ করতে পারে। এভাবে কি আর সে চাকরি পাবে? কিন্তু গৌরব হার মানে না, আরো অনেক ইন্টারভিউ দেয় আর সব জায়গায় একে একে রিজেক্ট হয়ে যায়। গৌরব আমুলের পটি আর পি করা দেখে বলে একটু সাহায্য কর, বুঝছিস তো সব শেষ হয়ে গেলে ডাইপার কেনার টাকাও থাকবে না। তখনই তার মা খাবার নিয়ে আসে। এতদিন পর মায়ের রান্না খেয়ে গৌরবের পেট আর মন দুটোই খুশি হয়ে যায়। পুনাম 2 লাখ টাকা দিয়ে বলে এটা তোর বাবা জানেও না, আমার টাকা। গৌরব মাকে টাকাটা ফিরিয়ে দিয়ে বলে যত যাই হোক টাকাটা তো বাবারই। পুনাম তাকে বোঝানোর চেষ্টা করে যে এসব রাগ ভুলে বাসায় ফিরে যেতে। গৌরব এভাবে আর টিকতে পারবে না, বাবাকে সরি বলে দোকানে জয়েন করতে। গৌরবও তার বাবার ছেলে, তার জেদও কম নাকি? মা বলে যেই বাচ্চা তোকে আপন জন থেকে আলাদা করে দেয় সে ভালো হতেই পারে না। গৌরব পাল্টা বলে দূরে তো তোমরা করেছো, সেই হিসাবে তোমরাও ভালো না। এর জেদের সামনে কথা বলে কোনো লাভ নেই, তাই মা চলে যায়। পাবানকে সাথে নিয়ে গৌরব আমুল ডক্টর দেখাতে নিয়ে আসতেই রুমে ঢুকতেই দেখে শ্রেয়া বসা। গোল্ডির পরিবার জেনে যাবে ভয়ে গৌরব বলে এটা তো আমার বন্ধু পাবানের ছেলে। শ্রেয়া আমলকে চেক আপ করে জিজ্ঞেস করে এর সমস্যা কি। সব উত্তর গৌরব এক নিমিষেই দিয়ে দেয়। শ্রেয়া অবাক হয়ে জিজ্ঞেস করে বাচ্চা নাকি আপনার বন্ধুর, তাহলে আপনি এত উত্তর কিভাবে দিচ্ছেন?
গৌরব বলে আসলে বাচ্চা আমার কাছেই বেশি থাকে। শ্রেয়া সাধারণ অ্যালার্জি হিসাবে একটা মলম দিয়ে বলে 1 সপ্তাহ পর যদি না কমে তাহলে নিয়ে আসতে। বের হওয়ার সময় শ্রেয়া গৌরবকে কফির জন্য অফার করে। গৌরবও কোরিয়ান লাভ ইমোজি দিয়ে ওকে বলে চলে যায়। পাবান তাকে সাবধান করে দেয় কারণ শ্রেয়া গোল্ডিকে সব বলে দিতে পারে। শ্রেয়া হয়তো কিছু একটা সন্দেহ করছে। গৌরব নিমিতা আর আমলকে নিয়ে গোল্ডির সাথে দেখা করতে আসে। গোল্ডি আমলকে দেখে জিজ্ঞেস করে এই বাচ্চাটা কার। গোল্ডিকে সব সত্য বলার পর গোল্ডির তো মাথায় ঘুরে যায়। গৌরব বাচ্চা অ্যাডপ্ট করেছে, আবার নিমিতা বলেছে সে কাউকে বিয়েও করবে না। তার উপরে আবার গৌরবের বাসা আর দোকান থেকেও তাকে বের করে দিয়েছে। এসব যদি গোল্ডির বাবা মা জানতে পারে তাহলে কি হবে কে জানে। গোল্ডি বলে তাহলে বিয়ের পর কি করব? ছবি তুলতে পারবো না, ফেসবুকে আপলোড করতে পারবো না, আমাদের কেউ একসাথে দেখলে কি বলবো আমরা সিচুয়েশনশিপে আছি আর আমাদের কি আলাদা বাসায় থাকতে হবে? গৌরব বলে আরে না, যখন ইন্সপেকশনে আসবে শুধু তখন একটু অভিনয় করবে। গোল্ডি সিদ্ধান্ত নেয় সে সবাইকে সত্য বলে দিবে। অনেক কষ্টে বাবা মাকে এই বিয়ের জন্য রাজি করিয়েছিল, কিন্তু এরা দুইজন গোল্ডিকে শান্তিই দিবে না। গৌরব নিমিতাকে গোল্ডিকে ভুং ভাং বুঝিয়ে বলে কয়েক সপ্তাহেই তো ব্যাপার, তারপর নিমিতা তোমার স্ত্রী হয়ে যাবে। নিমিতাকে পাবে একথা শুনতেই গোল্ডি সব রাগ ভুলে যায়। গৌরব আমুলের সাথে খেলছিল। ঈশা তখন আমুলের জন্য গিফট নিয়ে আসে। মিষ্টি আমুলকে দেখে ঈশাও অনেক খুশি হয়ে যায়। ঈশার নামে আসা চিঠিগুলো এখনো এই ঠিকানাতেই আসে, তাই ঈশাকে সে চিঠিগুলো দিয়ে গৌরব বলে ঠিকানা চেঞ্জ কর, নয়তো এটাই আবার পার্মানেন্ট ঠিকানা বানিয়ে নেয়। তখনই ঈশার ক্লায়েন্টের কল আসে। কল কাটার পর গৌরব জিজ্ঞেস করে এত টেনশন কিসের, কি হয়েছে? ঈশা বলে বেয়ার নিয়ে রিসার্চ করতে হবে, কিন্তু কিভাবে কি করবো বুঝতে পারছি না। গৌরবও ঝোপ বুঝে কোপ মেরে দেয়। গৌরব বলে বেয়ার নিয়ে আমার থেকে ভালো আর কে জানে, 16 বছরের অভিজ্ঞতা আছে, কি কি তথ্য লাগবে শুধু বল, আমি তো একদম এক্সপার্ট লেভেলে আছি, আমাকে নিয়ে চল। ঈশা রাজি তো হয়ে যায়, তবে গৌরবকে শান্ত শিষ্ট ভদ্রলোকের মতো আচরণ করতে বলে। ঈশা তার ক্লায়েন্ট আয়ানের সাথে গৌরবকে পরিচয় করিয়ে দেয়। আয়ান ইংলিশে বলা শুরু করলে সব কথা গৌরবের মাথার উপর দিয়ে যায়, সে কিছুই বোঝে না। ঈশা তখন সব ট্রান্সলেট করে গৌরবকে বলে এই তো খুবই সোজা জিনিস, আপনি নিশ্চয়ই কখনো লোকাল মার্কেট থেকে বেয়ার কেনেননি, সবসময় ডিউটি ফ্রি থেকে কিনেছেন। অফিসে ঘুরে ঘুরে দেখায় এখানে 5টা ক্যাটাগরির কাস্টমার আছে। প্রথম 2টা ক্যাটাগরি হলো অফিস ক্লার্ক মানে নিম্নবিত্ত, যারা লোকাল ব্র্যান্ড খেয়েই খুশি। এরপর আসে 2 নাম্বার ক্যাটাগরি যারা মধ্যবিত্ত, এরা সবসময় দ্বিধায় থাকে যে সে কি নিবে। আর আরেক পার্টি তো সারা সপ্তাহ ভালো থেকে রবিবার রাতে পুরো স্টক খালি করে দেয়। তারপর আসে মার্সিডিজ ক্যাটাগরি মানে আপনার মতো বিলাসবহুল লোকজন, এরা খুবই ব্র্যান্ড লয়াল হয়, বিশেষ করে জাপানিজ ব্র্যান্ড কেনে। এদের স্ত্রী বদলে গেলেও ব্র্যান্ড কখনোই বদলায় না। আপনি যদি এদেরকে টার্গেট করেন তাহলে লস হবে, কারণ ওদের স্বভাব পরিবর্তন করা যাবে না। তাই আপনাকে মধ্যবিত্তদেরকে টার্গেট করতে হবে। এদের স্যালারি কম থাকলেও ড্রিঙ্কস এর জন্য এরা সব টাকা শেষ করতে পারে, কারণ এদের স্বভাব হচ্ছে নিজেকে পশ দেখানো। ধার নিয়ে হলেও আইফোন আর গাড়ি কিনে শো অফ করবে। এদেরকে টানতে পারলেই 25% মার্কেট আপনার। আয়ান তার কথায় এতটা ইমপ্রেস হয়ে যায় যে সোজাসুজি জব অফার করে। অফার লেটার পেয়ে গৌরব তো সেই লেভেলের খুশি। আমুলকে লেটার দেখিয়ে বলে দেখ তোর বাবার প্রথম চাকরি হয়ে গেছে। আমুলকে নিয়ে প্রথম দিন অফিসে গেলে সবাই তাকে হতবাক হয়ে দেখে। আমুল পটি করে দিতেই গন্ধে সেখানে কেউ টিকতেই পারে না। সব এমপ্লয়ি কাজ ছেড়ে দিয়ে এক কোনায় দাঁড়াতেই আয়ান এসে সব দেখে গৌরবকে তার ক্যাবিনে ডাকে। গৌরবকে বলে সবাই যদি এমন তাদের বাচ্চা নিয়ে আসে তাহলে এটা তো পার্ক হয়ে যাবে। একটা ন্যানি খুঁজে তাকে বাসায় রাখেন, কিন্তু খবরদার অফিসে আনবেন না। গৌরব গ্রোসারি শপিং এর সময় ফোনে কথা বলতে বলতে আমলকে একটা জায়গায় রেখে অন্য একটা শেলফে চলে যায়। তখনই তার সাথে মিনুর দেখা হয়। এক লোক এসে আমলকে কোলে তুলে নেয়। গৌরব ফিরে এসে আমলকে দেখতে না পেরে পুরো শপে হন্যে হয়ে খোঁজে। এত যুদ্ধ লড়ে আমলকে পেয়েছিল, এখনো সে লিগালি তার বাবা হতে পারেনি, আর তার আগেই আমল হারিয়ে গেল। তাহলে এখন কি হবে? আমলকে কোথাও না পেয়ে বাইরে এসে অসহায়ের মতো মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকলে মিনু এসে বলে লম্বা চওড়া একটা লোকের কোলে সে আমলকে দেখেছে। গৌরব দৌড়ে গিয়ে দেখে কালো রঙের শার্ট পরা এক লম্বা চওড়া লোক আমলকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আরে এ তো আমাদের দয়া। যাই হোক, আমলকে কোলে নিতেই গৌরবের জানে পানি ফিরে আসে। স্ট্রলারে আমলকে
ছুঁয়ে গৌরব জিজ্ঞেস করে, ভাই আপনি কে? একদম পাহাড়ের মতো দেখতে। লোকটা বলে, পাহাড় না, আমার নাম পর্বত সিং। সারানিয়া ম্যাডাম পাঠিয়েছে, আপনার নাকি ন্যানির দরকার। গৌরব সারানিয়াকে কল দিয়ে জিজ্ঞেস করলে সারানিয়া জানায় আজকাল মেয়ে ন্যানি পাওয়া খুবই কষ্টকর, আর পর্বত সিং এর তো 30 বছরের অভিজ্ঞতা আছে, সে খুব ভালোভাবে বাচ্চা সামলাতে পারে। এক কথায় সে একজন লেজেন্ড। এই পর্যন্ত 99টা বাচ্চাকে লালন পালন করেছে। হাই কমিশনার থেকে কমিশনার সবার বাচ্চাকে সে সামলিয়েছে। গৌরব বলে, কিন্তু আমি নিজেই তো পুরুষ, আমার একটা মহিলা ন্যানির দরকার। সারানিয়া বুঝিয়ে বলে, কাজ পারলে নারী পুরুষ এসব দিয়ে কিছুই হয় না, আঙ্কেল এই ফিল্ডে একদম প্রফেশনাল, তুই ট্রাই করে দেখ, পছন্দ না হলে টাকা ফেরত। কল কেটে গৌরব পর্বতকে জানায় সে 7 দিনের ট্রায়াল পিরিয়ডে থাকবে, পছন্দ হলে কন্টিনিউ করবে। পর্বত বলে 6 দিন রাখেন, কারণ রবিবার আমি কাজ করি না। বাসায় এসেই গৌরব তাকে সবকিছু বুঝিয়ে দেয়। পর্বত আমুলকে নিয়ে রুমে চলে যায়। গৌরব দৌড়ে গিয়ে চেক করে যে পর্বত কি করছে। দেখা যায় পর্বত কলার খুসা নিয়ে আমুলের পায়ে পেঁচিয়ে বলছে ওকে মশা কামড়িয়েছিল, চুলকাচ্ছিল তাই অমন কান্না করছিল, কলার খোসার রস দিলেই চুলকানি কমে যাবে। এখন দেখেন কেমন চুপ করে গেছে। গৌরব তাড়াতাড়ি গুগলে চেক করে দেখে কলার খোসার রস চুলকানির জন্য আসলেই উপকারী। তবুও পর্বতকে সাবধান করে দেয় যে এরপরে সে সব ঘরোয়া টোটকা ব্যবহারের আগে যেন তার পারমিশন নেয়। পুরো বাসায় ক্যামেরা লাগানো আছে এটা যেন তার মাথায় থাকে। গৌরব অফিসে গেলেও কাজ ফাঁকি দিয়ে ক্যামেরায় ঠিকই লক্ষ্য রাখে যে বাসায় কি হচ্ছে। গৌরবের ধীরে ধীরে পর্বতকে ন্যানি হিসাবে বেশ ভালোই লাগে। এখন সে কিছুটা রিল্যাক্সও করতে পারে। পর্বত আমুলকে পাঞ্জাবি, বাংলা, ফ্রেঞ্চ নানা ভাষায় গান গেয়ে শোনায়। গৌরব আর নিমিতা শুনে অবাক, কারণ একটা মানুষ এত ভাষা কিভাবে জানে। আসলে সে যে ভাষায় শোনে না কেন তার মুখস্থ হয়ে যায়। ছুটির দিনে আমুলের কাপড় ভাঁজ করার সময় পর্বত জিজ্ঞেস করে, আমুল না আপনার মতো হয়েছে আর না তার দাদার মতো, সে এমন কেন? গৌরব জানায় আমুলের সাথে তার বায়োলজিক্যাল কোনো সম্পর্ক নেই, বরং একটা ইমোশনাল সম্পর্ক আছে, কারণ তাকে দত্তক নেওয়া হয়েছে। কিন্তু তাকে 3 মাসে প্রমাণ করতে হবে যে সে আমুলের যোগ্য বাবা। পর্বত তাকে আশ্বাস দিয়ে বলে, আপনিই পারবেন, আপনার সাথে আমি তো আছি। পুনাম সেজে গুজে বের হচ্ছিল। বাবা জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? পুনাম মিনুর বাহানায় বেরিয়ে যায়। পুনাম বের হতেই গৌরবের বাবাও তার পিছু নেয়। 5 স্টার হোটেলের এক রুমের সামনে গেলে খেয়াল করে রেস্টুরেন্টে সেই লোকটা। গৌরবের বাবা এটা কোনোভাবেই মানতে পারে না, এত বছর পর তার স্ত্রী কিভাবে এমন বিশ্বাসঘাতকতা করলো। পুনাম আসলে ওই হোটেলে বিকের সাথে দেখা করতে এসেছে। পুনাম তার দুঃখের কথা জানাতেই বাবা ধ্যান করে হাতের মুঠোর একটা আংটি এনে বলে, এটা পরো, এর শক্তি আর বিশ্বাস তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করবে। পুনাম বিশ্বাসের সাথে রুম থেকে বের হতেই যতীনের মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। গৌরব অফিসে ঈশার সাথে কাজ করছিল। গোল্ডি কল দিয়ে জানায় তার বাবা মা চায় গৌরব আর শ্রেয়াকে বিয়ে দিতে। গৌরব না করে দিলেও নিমিতা বলে, তোকে তো দেখা করতেই হবে, ওরা অনেক সেন্সিটিভ। গোল্ডি তোর জন্য অনেক করেছে, এবার তোর পালা, তুই দেখা করে শ্রেয়ার মন ভেঙে দে। গৌরব জিজ্ঞেস করে, সেটা কিভাবে করব? গোল্ডি আর নিমিতা বলে, নিজের মতোই থাকবি, ব্যাস তাতেই হয়ে যাবে। গৌরব বলে, কিন্তু রবিবার তো ন্যানি থাকবে না। নিমিতা বলে, তা আমি জানি না, তবে তুই আমার ভাই, তাই ভাইয়ের দায়িত্ব পালন করতেই হবে। রবিবার হতেই গৌরবের বাসার কলিং বেল বাজে। বাইরে এসে দেখে শ্রেয়া এসেছে। গৌরব তো আকাশ থেকে পড়ে। শ্রেয়া লাঞ্চের কথা বলতে গৌরব বাহানা দেয় যে সে রবিবার লাঞ্চ করে না, বরং উপোস থাকে, কারণ বাইরে গেলে আমলকে কে দেখবে। শ্রেয়া বলে, গোল্ডি তো আজকের কথাই বলেছিল, ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি। গৌরব বোনের কথা ভেবে তাকে অপেক্ষা করতে বলে কিচেনে আসতেই দেখে পর্বত সব রেডি করে বের হয়ে যাচ্ছে। গৌরব তাকে আজ বাসায় থাকতে বলে, কিন্তু পর্বত সাফ সাফ জানিয়ে দেয় রবিবারে সে কোনো কাজ করতেই পারবে না। গৌরব নানাভাবে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তার কথাই শোনে না। লিভিং এরিয়াতে এসে শ্রেয়াকে দেখতেই গৌরব তার সাথে পরিচয় করিয়ে বলে, এ হলো ম্যানি, মানে মেল ন্যানি। পর্বত বলে, হ্যাঁ আমি আমুলের ম্যানি। শ্রেয়া বলে, হ্যাঁ সে তো পাবানের ছেলে। পর্বত বেচারা কনফিউজ হয়ে যায়, কারণ সে তো আর সত্য জানে না। সে কোনো রকমে ভুং ভাং বুঝিয়ে পর্বতকে বের করে দিয়ে শ্রেয়াকে ভুং ভাং বোঝাতে বলে, পাবান একটু বেপরোয়া তো, এই জন্যই ন্যানির সামনে কিছুই বলি না। আর পাবানের স্ত্রী তো 1 নাম্বারের ঝগড়ুটে, তাই আমাকেই সব সামলাতে হয়। মাঝে মাঝে মনে হয় আমুল আমারই বাচ্চা। তখনই আমুল কান্না করে দিলে সে দৌড়ে আমুলকে শান্ত করতে চায়। শ্রেয়া বলে, আমি এত বাচ্চা দেখেছি, কিন্তু আমুলের মতো কিউট বাচ্চা খুব কমই দেখেছি। এই কথা শুনে গৌরবের মুখ খুশিতে লাল হয়ে যায়। গৌরবকে দেখে শ্রেয়া বলে, আমি কিন্তু বাচ্চাদের ডক্টর, এটুকু বোঝার ক্ষমতা আমার আছে, তাই সত্যি করে বলো এই বাচ্চা তোমার, তাই না? গৌরব আর লুকাতে পারে না, সে শ্রেয়াকে সব সত্যি বলে দেয়। শ্রেয়া এসব শোনার পর আরো ইমপ্রেস হয়ে যায়। শ্রেয়া বলে, আমার পরিবার খুবই কনজারভেটিভ, তারা মনে করে আমার পড়ালেখার জন্য ডিভোর্স হয়েছে। গৌরব মজা করে বলে, তাহলে আমি তো ইন্টার ফেল, আমার বিয়ে তো আরো কয়েক বছর টেকার কথা। শ্রেয়া বলে, তুমি সবার থেকে আলাদা, এমন মানুষ খুব কমই আছে।
যাচ্ছে। মেয়েরা আসলে এমন ছেলে বেশি পছন্দ করে। গৌরব ফ্লার্ট করে জিজ্ঞেস করে, মেয়েরা নাকি তুমি? শ্রেয়া লজ্জায় মুচকি হাসে। দুইজনেরই দুজনকে বেশ ভালোই লাগে। তখনই কলিং বেল বাজতেই দরজা খুলে দেখে ঈশা এসেছে। শ্রেয়ার সাথে ঈশাকে আমুলের ডক্টর হিসেবে পরিচয় করিয়ে দেয়। না হলে ঈশা কি না কি ভাববে, তাই ভয়তে সত্যিটা বলে না। ঈশাকে এক্স ওয়াইফ বলতেই শ্রেয়া বলে, আমি ডক্টর আর সাথে নামিতার ননদও। ঈশা লজ্জা পেয়ে বলে, তাহলে তো তোমরা পরিবার। বেচারা গৌরব এভাবেই এক্স আর প্রেজেন্টের মধ্যে ফেসে যায়। আমুল কান্না করলে সে দুজনকে রেখেই দে দৌড়। দুজনে ইতস্তত করলে শ্রেয়া ওয়াশরুমে যায়। গৌরব বাইরে এসে ঈশাকে বলে, তেমন কিছু না, ও আসলে আমুলকে দেখতে এসেছিল। শ্রেয়া এসব শুনে বের হয়ে যেতে গেলে গৌরব পিছু পিছু গিয়ে বলে, আসলে আমরা একসাথে কাজ করি তাই চলে এসেছে। শ্রেয়া ক্লিয়ারলি জানায় সে আসলে সোজার সাপটা কথা বলতে পছন্দ করে। যদি তার আর ঈশার মধ্যে এখনো কিছু থেকে থাকে তাহলে সেটা বলে দিতে পারে, কোনো সমস্যা নেই। গৌরব বলে, না না, আমাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া আর কিছুই নেই। ভেতরে এসে দেখে ঈশা আমুলের সাথে খেলছে। গৌরব এই দৃশ্য দেখে অনেক খুশি হয়ে ছবি তুলে নেয়। দুজনে বাবা মায়ের মতো আমুলকে অনেক যত্ন আর ভালোবাসায় ভরিয়ে দেয়। আমুল ঘুমিয়ে পড়লে কফি খেতে খেতে গৌরব আর ঈশা গল্প করতে থাকে। তখনই আবার কলিং বেল বেজে ওঠে। এবার দরজা খুলে দেখে রমিলা দাঁড়ানো। রমিলা বলে, সারপ্রাইজ ইন্সপেকশনে আসলাম। একদিনে এত সারপ্রাইজ বেচারা গৌরব আর মানতেই পারছে না। ঈশা হাই হ্যালো দিয়ে কোনো রকমে কেটে পড়ে। গৌরব রমিলাকে বাড়ির সব ঘুরে ঘুরে দেখায়। সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এসি টেম্পারেচারও পারফেক্ট আছে। সবকিছু তো পারফেক্ট দেখে রমিলা জিজ্ঞেস করে, পর্বত সিংটাকে? গৌরব বলে, তা তো জানি না, আমার ন্যানির নাম তো পার্বতী। তখনই কলিং বেল বাজে। দরজা খুলে দেখে পর্বত এসেছে। এই বান্দা আজকে সারপ্রাইজ নিতে নিতে মরেই যাবে। রমিলা জিজ্ঞেস করে, আপনি তো একটা ছেলে। গৌরব বলে, হ্যাঁ তো কি হয়েছে? এত মিথ্যা শুনতে শুনতে রমিলার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। একটা পুরুষ ন্যানি কেন হবে? এই গৌরব আর কত এক্সপেরিমেন্ট করবে? একটা বাচ্চার জীবনে একটা মেয়ে মানুষের যত্নের অনেক দরকার। পর্বত বলে, মেয়েদের যত্ন দিয়ে কি হবে? খেয়াল করা, যত্নে রাখা, আদর স্নেহ করা, আমরা তো সবই করছি। আমল তো সুস্থ স্বাভাবিক হাসি খুশি একটা হেলদি বাচ্চা। রমিলা বলে, না না, তা হবে না, আমার ফিমেল ন্যানিই লাগবে। কাল আমার অফিসে আসবেন, আমি একটা ব্যবস্থা করে দিব। গৌরব এই মহিলার প্যান পারানিতে অতিষ্ঠ হয়ে যায়। একটা সমাধান করলে সে আরেকটা সমস্যা নিয়ে চলে আসে। এর সাথে যেন গৌরবের জন্ম শত্রুতা। রমিলা গৌরবকে শোভা নামের এক ন্যানির সাথে পরিচয় করিয়ে দেয়, যার 15 বছরের অভিজ্ঞতা আছে এবং শ্লোককেও সেই সামলিয়েছে। কিন্তু গৌরবের মন তো পর্বতের কাছেই পড়ে আছে, কারণ সে জানে পর্বত আমুলকে সত্যি মন দিয়ে ভালোবাসে। তবুও রমিলার জোরাজোরিতে শোভাকে হ্যাঁ বলে দেয়। বাসায় ফিরে এসে গৌরব ফোনে কথা বলতে বলতে নামে। আমুলের স্টলার পাশেই রাখা। হঠাৎ এক গাড়ি আচমকায় ব্যাক গিয়ারে দেওয়ার সময় আমুলকে ধাক্কা দিতেই যাবে, তখনই পর্বত এসে গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে। গৌরব টের পেতেই গাড়ির মালিককে অনেকগুলো ঝাড়ি দেয়। গৌরব পর্বতকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়, কারণ সে না থাকলে আজ না জানি কি হয়ে যেত। পর্বত শোভাকে সবকিছু বুঝিয়ে দেয়। গৌরব মন খারাপ করে এক কোনায় দাঁড়িয়ে পাবনকে বলে, এসব ঠিক হচ্ছে না। পর্বত গৌরবের থেকে বিদায় নিয়ে ছলো ছলো চোখে আমুলকে বিদায় জানায়। গৌরব রমিলাকে বলে, এই প্রথম মনে হচ্ছে আপনি আমার কথা মানছেন। গৌরব আমুলের দিকে তাকিয়ে পর্বতকে থামতে বলে। পর্বতই হবে আমুলের পার্মানেন্ট ম্যানি। একথা রমিলাকে বুঝিয়ে দেয় যে পুরুষ হোক কিংবা নারী, দুজনেই তো ভালোবাসা দেবে। তাহলে এখানে এত পার্থক্য কেন? রমিলা জ্ঞান দেয় যে পর্বত হয়তো ভালোবাসে, কিন্তু বাচ্চা দেখাশোনার জন্য একজন নারীকে অবশ্যই দরকার। গৌরব জানায় পর্বত রাতে 10 মিনিট অন্তর অন্তর উঠে চেক করে যে আমুল পি পটি করেছে কিনা। আমুল ঘুমানোর পর সে ঘুমায়, আর আমুল জাগার আগেই পর্বত উঠে যায়। কালকে আমুলকে বাঁচানোর জন্য সে গাড়ির সামনে লাফিয়ে পড়েছে। নিজেকে নিয়ে একবারও সে চিন্তা করেনি কি হবে কি হবে না আমি জানি না। রমিলা বলে, পর্বতকে রাখলে আপনি কিন্তু এই কেসটা হেরে যাবেন। গৌরব জানিয়ে দেয় কাল কি হবে না হবে ভেবে সে আমুলকে আজ ঝুঁকিতে ফেলতে পারবে না। রমিলা রেগে শোভাকে নিয়ে দেয় হাঁটা। পর্বত গৌরব থেকে এতটা ভালোবাসা আর সম্মান পেয়ে তাকে জড়িয়ে ধরলে আমুল কান্না করে দেয়। গৌরব বলে, আপনার আমুলকে সামলান, আমি ব্যাগ রেখে আসছি। নিমিতা আর গোল্ডি ক্যান্ডেল নাইট ডিনারে আসে। সেখানেও রমিলা হাজির। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এদেরও সেই দশা। নিমিতা কোন রকমের মেনু কার্ড দিয়ে মুখ ঢাকার চেষ্টা করলেও রমিলার শকুন নজর তাকে ঠিকই দেখে ফেলে। রমিলা জিজ্ঞেস করে, আপনার হ্যান্ডসাম বন্ধুর সাথে পরিচয় করাবেন না? নিমিতা বলে, ও আর হ্যান্ডসাম, ও তো একটা বলদ, সবাইকে আসলে পরিচয় করানো যায় না। গোল্ডি তো আর এসব বোঝে না, সে রাগে ফুঁসতে থাকে। গোল্ডি বলে, হবু স্বামীকে কেউ এভাবে বলে? নিমিতা বলে, আরে কিসের বিয়ে? আমি কখনো বিয়েই করব না, এ তো সবাই জানে। বিয়ে মানেই তো প্যারা। রমিলা সব বুঝে যায়, তাই আর কথা না বাড়িয়ে সেখান থেকে
চলে যায়। সে যেতেই নিমিতা গোল্ডিকে রমিলার আসল পরিচয় বললে গোল্ডির তো মাথায় হাত উঠে যায়। এটা সে কি করে ফেললো? তাই দৌড়ে গিয়ে চিৎকার করে বলে, আমরা বিয়ে করব না, মজা করছিলাম। কিন্তু কে শোনে কার কথা? না জানি গৌরবের কপালে এই রমিলার জন্য আর কি কি বিপদ আসতে চলেছে। নামিতা তার বিয়ের কাজে গৌরবের পক্ষ থেকে শুভেচ্ছা লেখা দেখে প্রচন্ড রেগে বাইরে এসে চিৎকার করে তার ভাইকে ডেকে বের করে। চিৎকার করবেই বা না কেন, বাড়ির একমাত্র মেয়ের বিয়ে, আর বাবা বসে আছে তার রাগ নিয়ে, মায়ের স্টাইলিশ ড্রেস আপ আর মেকআপে ব্যস্ত, আর ভাই বাড়িতেই নেই। নামিতা চায় তার বিয়েতে পুরো পরিবার তাকে ঘিরে আনন্দ করুক, কিন্তু বাবা ছেলে কম নাকি, কেউ কারোর কাছে হারই মানবে না। আর গৌরব তো জানিয়ে দিয়েছে সে আমলকে ছাড়া বিয়েতে যাবেই না। একমাত্র ফুপুর বিয়ে হবে আর আমল থাকবে না, তা হবে না। মা রীতিমতো ভয়ে কাঁপতে শুরু করে যে আমলকে দেখলে গোল্ডির পরিবার তো বিয়েই ভেঙে দিবে। নামিতা বলে সেটা পরে ভাবা যাবে, তবে তোমরা ভাইকে বাসায় আসতে না দিলে আমিও গোল্ডিকে কল দিয়ে বিয়ে ভেঙে ফেলবো। এরপর বিয়ে ভাঙলে পুরো মহল্লায় তোমরাই মুখ দেখাতে পারবে না। বাবা মার কি বা করবে, তাই বাধ্য হয়ে ছেলেকে ঘরে ডাকে। তবে ছেলে কি আর একা আসবে? সাথে তার ছেলে আর ম্যানি পর্বতকেও নিয়ে চলে আসে। নামিতা খুশিতে তাদেরকে আরতি করে স্বাগতম জানায়, পরম ভালোবাসা দিয়ে আমলকে কোলে নেয়। মা রাগ হওয়া সত্ত্বেও ছেলেকে জড়িয়ে ধরে, আর বাবা সে আকাশে বাতাসে তাকিয়ে কোন রকম মেয়েদেরকে ইগনোর করে। এদের পাগলামি জীবনেও শেষ হবে না। পরের দিন সকাল হতেই বাবা তার বন্ধু মিশ্রাকে কল দিয়ে বাসা নিচে ডাকে। মিশ্রা জানায় সে গুরগাঁওয়ের বৃদ্ধাশ্রমে আছে। এই বৃদ্ধ বয়সে মিশ্রার এমন অবস্থা দেখে বাবা রেগে জিজ্ঞেস করে, খুব তো গর্ব করতি, তোকে নাকি বাড়ির সবাই ভয় পায়, তাহলে এখন কি হলো? মিশ্রা বলে, সবাইকে শাসনে রাখতে রাখতে ভালোবাসা দেখাতেই ভুলে গিয়েছিলাম। ভেবেছিলাম ছেলে তো নিজের, সে কি আর ফেলে দিবে? যেই না তার নামে বাড়ি লিখে দিলাম অমনি বিয়ের করে দিল। আসলে সম্পর্ক ভয় দেখিয়ে নয়, বরং ভালোবাসা দিয়ে মজবুত করতে হয়। এখনো সময় আছে, তুই তোর ছেলে আর পোতাকে মন থেকে মেনে নে। বাবা রেগে বলে, আমি বেঁচে থাকতে তোর সাথে কোনো অন্যায় হতে দিব না। বলেই মিশ্রাকে টেনে মিশ্রা ছেলের কাছে এনে মিশ্রার সাথে এমন অন্যায় করার জন্য জবাবদিহি করে। সেই ছেলে উল্টা গৌরবের বাবাকে ধাক্কা মেরে বলে, আমার পরিবারের ব্যাপারে কথা বলার আপনি কে? অফিসে যাওয়ার জন্য বের হয়ে দূর থেকে এসব দেখে বাবার উপরে সব রাগ ভুলে গৌরব দৌড়ে এসে মিশ্রার ছেলেকে লাথি মেরে ফেলে দেয়। সাথে সাথে দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এই মারামারির চক্করে এবার সবাইকে পুলিশ ধরে সোজা থানায় নিয়ে আসে। এদিকে ঈশার অফিসে সবাই প্রেজেন্টেশনের জন্য অপেক্ষা করছে, কিন্তু ঈশার সব ফাইল তো গৌরবের কাছে, তাই সে গৌরবকে মেসেজ দিয়ে ফাইলগুলো পাঠাতে বলে। কিন্তু গৌরব তখন ইন্সপেক্টরের সামনে, তাই ফোন ধরতেও পারে না। ইন্সপেক্টর মিস্টার ছেলেকে ওয়ার্নিং দিয়ে দেয় যে সে পরের বার তার বাবাকে বাড়ি থেকে বের করলে তার খবর আছে। মিস্টার ছেলে তার ভুল বুঝে গৌরবের বাবা আর নিজের বাবার কাছে ভুলের জন্য মাফ চায়। বাবা বের হয়ে কিছু বলার আগেই গৌরব বাবাকে বলে, দ্রুত চলো, আজ অফিসের জন্য অনেক লেট হয়ে গেছে। অফিসে ততক্ষণে আয়ান ঈশার উপরে প্রচন্ড রেগে তাকে এই ডিল থেকেই বের করে দেয়। বাবাকে নামিয়ে দিয়ে গৌরব ছুটে অফিসে এসে ঈশাকে তার দেরির কারণ বলার আগেই ঈশা প্রচন্ড রেগে বলে, তোকে বিশ্বাস করাটাই ভুল হয়ে গেছে। তুই আগেও যেমন দায়িত্ব জ্ঞানহীন ছিলি, আজও তেমনই আছিস। তবে ভয়ের কারণ নেই, আমার চাকরি গেলেও আমি তোর নাম কাউকে বলিনি, কারণ আমি চাই না আমলের বাবা চাকরি হারাক। বলেই প্রচন্ড রাগ আর কষ্ট নিয়ে চলে যায়। গৌরব বোকার মতোই দাঁড়িয়ে থাকে। রাতে নিমিতা বাবাকে এত কিছুর জন্য গৌরবকে থ্যাংক ইউ বলতে বলে, কিন্তু বাবা কি আর ছেলের কাছে থ্যাংক ইউ বলবে? বাবা আর গৌরব দুজনেই বেশ ইতস্তত করতে থাকে, করবেই বা না কেন? ছেলেদের জন্মগত বৈশিষ্ট্যই হলো এটা, সহজে ইমোশন দেখাতে পারে না। দুজনের কেউই রাজি না হলেও নামিতা তাদের কোন রকমের বলে কয়ে রাজি করে, আর তারা একে অপরকে জড়িয়ে ধরে রীতিমতো কান্না করে দেয়। তাদের সব রাগ অভিমান চোখের পানির সাথে ধুয়ে যায়। কিছুক্ষণ পর বাবা দুই ছেলে মেয়েকে নিয়ে ড্রিঙ্কস করতে বসতেই বাবা কথায় কথায় বলে দেয় যে গৌরব আর নামিতার মা আর এক বেটার প্রেমে হাবুডুবু খাচ্ছে, তার জন্যই মায়ের চাল চলন একদম বদলে গেছে। কেউ তো বিশ্বাসই করতে চায় না, কিন্তু বাবা যখন বলে যে সে নিজ চোখে সব দেখেছে, তখনই দুজন দৌড়ে মাকে সব সত্যি জিজ্ঞেস করতে চায়। বাবা রেগে বলে, নামিতার বিয়ের আগ পর্যন্ত আমি কোনো ঝামেলা চাই না, তাই খবরদার কেউ তোমাদের মাকে কিছুই বলবে না, সবাই একদম স্বাভাবিক ব্যবহার করবে। তোমার মায়ের খুশিতেই আমি খুশি। দুইজন আর কি বা করবে, তাই চুপ করেই থাকে। পরের দিন সকাল হতেই সবাই একদম সেজে গুজে চলে আসে হোটেলে। ছেলে পক্ষ মেয়ে পক্ষ সবাই খুশিতে নাচতে নাচতে পাগল হওয়ার দশা। পর্বতকে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে গৌরব তাকে এনে আমলকে নিয়ে নাচতে থাকে। তবে এই গৌরবের চাল চলনে সবাই সব বুঝে যায় কিনা সেই ভয়তে পাভান আর জেসমিন জলদি আমল
আমলকে নিতে গেলেই গৌরব আমলকে না দিয়ে নাচতেই থাকে। আমল আচমকাই গৌরবকে পাপা বলে ডাকে। ছেলের মুখে এই প্রথম পাপা ডাক শুনে গৌরব সবাইকে থামিয়ে খুশিতে আমলকে আবারও বলতে বললে আমল পাপা বলে ডাকে। আজ তো গৌরবের খুশির কোনো শেষই থাকে না। সে চিৎকার করে সবাইকে বলে আজকের তারিখ আর সময়টা সবাই মনে রাখবে। গৌরবের ছেলে আমল পাপা ডেকেছে। গৌরব খুশিতে নাচলেও বাকিরা হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। গোল্ডির মা রেগে জিজ্ঞেস করে আমল গৌরবের ছেলে? গৌরব বোনের সম্মানের খাতিরে চুপ করে থাকে। নামিতা হঠাৎই কিছু একটা ভেবে বলে হ্যাঁ আমল ভাইয়ের ছেলে। মা থামতে বললেও নিমিতা আজ থাকে না, কারণ সে মিথ্যা দিয়ে একটা সম্পর্ক শুরু করতে চায় না। আজ না হয় কাল সব এমনি জানাজানি হবে। গৌরব জানিয়ে দেয় সে সিঙ্গেল পাপা আর আমলকে সে অ্যাডপ্ট করেছে। অ্যাডপশনের নাম শুনে গোল্ডির বাবা মার এমন রিয়াকশন দেয় যেন পাহাড় ভেঙে পড়েছে। গোল্ডির বাবা বলে এরা আমাদেরকে ধোকা দিয়েছে, আর মা বলে কাল যদি গৌরবের কিছু হয়ে যায় তখন এই বাচ্চার দায়িত্ব পড়বে নিমিতা আর গোল্ডির উপরে। এসব আমরা মানবো না। নিমিতা রেগে গোল্ডিকে বলে তুই তো সব জানতি আর অ্যাডপশনে তোর কোনো সমস্যাও ছিল না, তাহলে তুই বল আমরা কি তোকে ধোকা দিয়েছি? গোল্ডির বাবা মায়ের সামনে ভালো সাজতে বলে শুরু থেকেই বলেছিলাম কয়েকদিন অপেক্ষা করো, তা তো করলেই না, বরং মিথ্যার উপরে মিথ্যা বলতেই থাকলে। আমি আমার পরিবারের বিপক্ষে যেতে পারবো না। নিমিতা হতবাক হয়ে বলে ভেবেছিলাম আমিও তোর পরিবার। বাবা রেগে বলে দেখেন আপনাদের বিষাক্ত টিটকারি আর কথা অনেক সহ্য করেছি, বিয়ে ভেঙে দেওয়ার কথা বলবেন তাই তো? সেটা আমিই বলে দিচ্ছি, ও আমার মেয়ে। সে কোনো বোঝা না যে যার তার ঘাড়ে চাপিয়ে দিব। ও আমার ঘরের গর্ব, তাই আমি ওকে আজীবন বসিয়ে খাওয়াতে পারবো। বলেই তার পরিবারের সবাইকে নিয়ে হাঁটা দিতেই ছেলের বিয়ে ভেঙে যাচ্ছে দেখে গোল্ডির মার অবস্থা বেগতিক হয়ে যায়। সে তখনই বেহুশ হয়ে পড়ে। ব্যাস সবাই তার জন্য থেমে যায়। ডক্টর এসে গোল্ডির মাকে চেক করলে বাবা তো চিন্তায় শেষ। পাশ থেকে শ্রেয়া বলে আন্টির অবস্থা এত সিরিয়াস না যতটা আঙ্কেল নাটক করছে, তাই অত ভেবে কাজ নেই। এদিকে গৌরবের অনেক খারাপ লাগছে যে তার জন্য তার বোনের বিয়ে ভেঙে গেছে। নিমিতা বলে বিয়ে হয়নি তো কি হয়েছে, আমি আমলের ফুপুতো থাকবো তাই না? পর্বত এসে বলে আমলের অনেক জ্বর। গৌরব দ্রুত ব্যাগ থেকে ওষুধের সিরাপ বের করে খাওয়াতে বলে। আমলের কষ্ট কমাতে সে মায়ের মতো গান গেয়ে তাকে ঘুম পাড়ায়। মা তখন অস্থির হয়ে সেই বিএমজি গুরুর অ্যাসিস্ট্যান্ট মানে বিশ্বাসকে কল করেই যাচ্ছে। শ্রেয়া হঠাৎ গৌরবকে কল দিয়ে জানায় আন্টির হুঁশ এখনো ফেরেনি, তবে গোল্ডি একা বাইরে গেছে আর এটাই তাকে বোঝানোর সর্বশেষ সুযোগ। গৌরব দৌড়ে গোল্ডিকে এসে ধরলে গোল্ডি হাত ছাড়িয়ে পাশের দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু এটা তো তার বোনের জীবনের ব্যাপার। তাই গৌরব জোর করে তার হাত ধরে বলে আমল আমার জীবনে আসার আগে আমি আসলেই বুঝিনি কাউকে ভালোবেসে পেতে হলে কতটা জেদ আর ভালোবাসা থাকতে হয়। আমলকে অ্যাডপ্ট করার কথা বলতেই পুরো দুনিয়া আমার বিপক্ষে চলে গিয়েছিল, অথচ আজ আমল আর বাকিরা সবাই আমার পাশেই আছে। তাই তুই এমন ভুল করিস না যার জন্য আজীবন তোকে আফসোস করতে হবে। আজ একবার ভালোবাসার জন্য লড়াই করে দেখ। তখনই শ্রেয়া এসে বলে আন্টির হুঁশ ফিরে এসেছে, কিন্তু গোল্ডি তুই এমন অদ্ভুত ভাবে নাচছিস কেন? গোল্ডি রেগে বলে আমি একটু পি করতে যাব, তা এই লোকের অত্যাচারে যেতেও পারছি না বলেই ওয়াশরুমে দে দৌড়। বেচারা গৌরব লজ্জা পেয়ে বলে ভাই মাথা ঠান্ডা হলে আমার কথাগুলো একটু ভেবে দেখিস। এদিকে বিশ্বাস এসে মাকে সান্ত্বনা দিয়ে বলে ভয় পাবেন না, আপনার মেয়ের বিয়ে এবার ঠিকই হয়ে যাবে। মা কান্না করতে শুরু করলে বিশ্বাস তাকে সান্ত্বনা দেয়। দূর থেকে বাবা নামিতা গৌরব এসব দেখে রাগে ফুঁসতে থাকে। গৌরব বলে বাবা আমাকে আজ থামাবে না, ওই লোকের মুখ আমি ভেঙে দিব। বলে রেগেছে দেখে এগোতেই বাকিরা তাকে থামাতে চায়, তবে বাবা কোত্থেকে যেন সবার আগে গিয়ে মায়ের কাছে পৌঁছে বলে তাদের স্বামী স্ত্রীর মাঝে কাউকে আসতে দেবে না। বাবা ছলো ছলো চোখে জিজ্ঞেস করে এত বড় ধোকা কেন দিলে? এই বিশ্বাসের জন্য বিশ্বাসঘাতকতা করলে? তোমার এই বেদার সাথে সম্পর্ক আছে জেনে আমি কান্না করে মরেছি। মা আর বিশ্বাস তো আকাশ থেকে পড়ে। মা বলে আরে বিশ্বাস তো বিকেজি গুরুর অ্যাসিস্ট্যান্ট, আসলে আমি যে গুরুজির কাছে যাচ্ছি এসব জানলে তুমি রাগ করতে, তাই লুকিয়েছি। এত বছরের সম্পর্ককে এভাবে সন্দেহ করার জন্য বাবা রীতিমতো কান্না করতে করতে মায়ের কাছে মাফ চায়। এদের এই ড্রামা শেষ হতে না হতেই গোল্ডি ঢোল বাজিয়ে পাগলের মতো চিৎকার করে নামিতাকে ডেকে বলে আজ আমিও আমাদের জন্য লড়াই করেছি। বাবা মাকে জানিয়ে দিয়েছি বিয়ে করলে তোকেই করব, নয়তো আর কাউকে না। বাবা মা রাজি হয়ে গেছে। গৌরব ভাইয়ের টাইমিং ঠিক ছিল না, তবে আপনার কথাগুলো আমাকে লড়াই করার সাহস দিয়েছে। নামিতা খুশিতে দৌড়ে গোল্ডির কাছে আসলে গোল্ডি সবকিছুর জন্য সরি বলে। গোল্ডির পরিবারও নামিতার পরিবারকে সরি বলে। ফাইনালি সবাই বিয়ের জন্য রেডি হয়ে ফ্যামিলি ফটো তুলতে গেলে গৌরব বাবার কোলে তার ছোট্ট প্রিন্স আমলকে তুলে দেয়। আমলকে কোলে নিতেই বাবার চোখে পানি চলে আসে। বাবা এসে মায়ের
কোলে আমুলকে দিতেই মাও কান্না করে দেয়। বাবা মা ফাইনালি আমুলকে পোতা হিসাবে মেনে নেয়। হাসি খুশি নাচ গানের মাঝে বিয়ের রীতি শুরু হয়। চারপাশে যেন খুশির বন্যা বয়ে যাচ্ছে। তবে এত সুখ কি এই পরিবারের কপালে সইবে নাকি? হঠাৎই নামিতার সামনে কাউকে দেখে চিৎকার করে গৌরবকে ডাকে। গৌরব অসহায় নজরে তাকায় আমুলের দিকে। অবুঝ আমুল কিছুই বুঝতে পারছে না যে এখানে কি হতে চলেছে। শাকচুনি রমিলা এসে বলে, আপনি বোর্ড মেম্বারদের সাথে করা চুক্তি ভেঙে ফেলেছেন, তাই আইনত আমুলকে আপনি আর অ্যাডপ্ট করতে পারবেন না। নামিতার বিয়ে হচ্ছে আর তার কাছে কোনো ফিমেলের সাপোর্ট থাকবে না। তাই গৌরব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। পর্বত অনুরোধ করে বলে, আমুলের জন্য এই পরিবারই বেস্ট, আপনি কেন পাগলামি করছেন? আমরা আমুলকে দিব না। রমিলা রেগে বলে, আমাকে পুলিশ দিয়ে সিন ক্রিয়েট করতে বাধ্য করবেন না, ভদ্রভাবে বেবিকে দিয়ে দিন। এতদিন আমুলের জন্য লড়াই করে গেলেও গৌরবের আজ আর লড়াইয়ের শক্তি নেই, কারণ সে সত্যি সত্যি নিয়ম ভেঙেছে। তাই চুপচাপ রমিলার হাতে আমুলকে তুলে দেয়। আমুল কান্না করছে দেখেও রমিলার মন গলে না। সবাই রমিলাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে কারোর কথাই শোনে না। রমিলা গাড়িতে উঠতেই গৌরব দৌড়ে এসে বলে, ভয় পাবেন না, আমি আসলে আমুলের কিছু জিনিস দিতে এসেছি। এটা আমুলের কম্বল, যেটা ছাড়া তার ঘুম আসে না। এখনো ওর দাঁত উঠছে, তাই মুখ চুলকায়। তখন ওকে চাবানোর জন্য এই এলিফ্যান্টের খেলনা দিতে হবে। দাঁত ওঠার জন্য ওর জ্বর আসে, তখন ওকে 250 ml এর এই ওষুধ দিবেন। 150 ml এর ডোজে ওর কাজ করে না। ওর নামে একটা অ্যাকাউন্ট আছে, যেটা ওর 18 বছর পর্যন্ত চলবে। দয়া করে ওটা বন্ধ করবেন না। আর রাতে যদি ও ঘুমাতে না চায়, তখন এই গানটা শোনাবেন। আমুল হঠাৎ আধো আধো ভাষায় পাপা বলে ডাকলে কষ্টে গৌরব আর কথাই বলতে পারে না। কান্না তার গলায় আটকে যায়। তবুও অনেক কষ্টে সুর বের করে সেই গানের সুরটা বুঝিয়ে দেয়। রমিলা বিরক্ত হয়ে গাড়ি চালাতে বলতেই আমুলকে শেষ একবারের জন্য প্রাণ ভরে দেখতে সে গাড়ির জানালা ধরেই ছুটতে থাকে। গাড়ি স্পিড বাড়িয়ে চলে গেলে গৌরব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে আর আমুল চিৎকার করে কান্না করতে থাকে। সবাই গৌরবকে ধরে সান্ত্বনা তো দেয়, কিন্তু শুধুমাত্র গৌরবই জানে আমুল একটুখানি একটা মানুষ হলেও সেই গৌরবের পুরো হৃদয় জুড়ে ছিল। সেই হৃদয়টাকে রমিলা কেড়ে নিয়ে গেছে। সবাই যখন আমুলকে ফিরে পাওয়ার আশা হারিয়েই ফেলেছে, তখনই হঠাৎ রমিলা পিছন থেকে এসে গৌরবকে ডাকে। গৌরব হতবাক হয়ে রমিলার কাছে আসতেই রমিলা বলে, চলো আবারও নতুন করে শুরু করি। আমি তোমাকে মাফ করলাম আর তুমি আমুলকে অ্যাডপ্ট করো। তবে এই প্রথমবার কারো কাছে হেরে শান্তি লাগছে। বাচ্চারা যখন কথা বলা শেখে, তখন তার প্রথম শব্দ হয় মা, কিন্তু আমুল ডেকেছে পাপা। এখন আমুল যখন তোমাকেই বেছে নিয়েছে, তখন আমি এতে বাধা দেওয়ার কে? আসলে আমি সবসময় রুল বুক ফলো করি, আর তুমি এবং তোমার পরিবার সেই রুল বুকসের সব নিয়ম ভেঙে ফেলেছ। তবুও তোমাদের মধ্যে আমুলের জন্য যেই ভালোবাসা আছে, সেটা আর কেউ ওকে দিতে পারবে না। আমি কখনোই তোমার বিরুদ্ধে ছিলাম না, শুধু আমুলের জন্য একটা বেস্ট পরিবার খুঁজছিলাম, আর তুমি আমুলের জন্য সবচেয়ে বেস্ট। তবে সাবধান, কারণ অ্যাডপশনটা লিগ্যাল হওয়ার পরও আমি কিন্তু তোমার উপরে নজর রাখবো, কারণ আমার জন্য সবকিছুর আগে দায়িত্ব। বলেই হাসতে হাসতে চলে যায়। আর এই পাগলের পরিবার কুট্টি আমুলকে ফিরে পেয়ে আনন্দে মেতে ওঠে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।